গল্পের নাম হৃদয়াসিক্ত কাঠগোলাপ। লেখনীতে সাদিয়া জাহান উম্মি। গল্পের প্রথম পর্ব। পাত্রপক্ষের সামনে মাথা নিচু করে বসে আছে আরাবী। পাত্রপক্ষ বললে অবশ্য ভুল হবে, কারণ পাত্রই তো আসেনি, এসেছে পাত্রপক্ষের পরিবার, তাও আবার তারই বাবার অফিসের বস। আরাবীর বাবা জিহাদ সাহেবের অফিসের বস নিহান সাহেব সপরিবারে তার ছেলের জন্যে আরাবীকে দেখতে এসেছেন। তার একমাত্র ছেলে জায়ান সাখাওয়াতের জন্যে আরাবীর হাত চাইতে এসেছেন তিনি। জিহাদ সাহেব প্রথমে বেশ ভড়কে গেলেও পরক্ষণে তার অফিসের বস মানে নিহান সাহেবের অমায়িক ব্যবহারে তার ভয়টুকু গায়েব হয়ে গিয়েছে। এদিকে শাড়ি পরে তাদের সামনে পুতুলের মতো বসে আছে আরাবী। কি থেকে কি হচ্ছে সব মাথার উপর দিয়ে যাচ্ছে। হাত পা কেমন যেন কাঁপছে বাজেভাবে। ভীষণ নার্ভাস লাগছে আরাবীর। বাবার দিকে একবার তাকালো আরাবীর। জিহাদ সাহেবের হাস্যোজ্জ্বল চেহারা দেখেই বোঝা যাচ্ছে তার এই সম্বন্ধে পুরোপুরি মত আছে। জিহাদ সাহেব তাহলে কি ধরেই নিব যে সম্পর্কটা পাকাপোক্ত? জিহাদ সাহেব নিহান সাহেবের প্রশ্নে অপ্রস্তুত হলেন। তিনি অবশ্য রাজি এই সম্বন্ধে। জায়ানকেও তার ভালো লাগে। ছেলেটা ভালো, তবে কথাবার্তা একটু কম বলে এই আর কি। কিন্তু যতই হোক, তাদের কথায় তো আর কিছু হবে না। ছেলে মেয়ের নিজেরও একটা পছন্দ আছে। তাদের যদি একে অপরকে পছন্দ হয় তবেই না আগাবে সম্পর্কটা। জিহাদ সাহেব আগেই তো সম্মতি দিতে পারেন না। জিহাদ সাহেব আমতা আমতা করতে দেখে নিহান সাহেব হালকা হেসে বলেন, কোনো সমস্যা থাকলে নির্দ্বিধায় বলতে পারেন জিহাদ সাহেব। কোনো সমস্যা নেই। জিহাদ সাহেব যেন কিছুটা সাহস পেলেন এই কথায়। তাই কোনো ভনিতা না করেই বললেন, ভাবছিলাম যে স্যার, আমাদের কথায় তো আর কিছু হবে না। জায়ান বাবা আর আমার আরাবী তো একে অপরকে দেখল না। তাদের যদি দুজন দুজনকে পছন্দ হয় তাতে আমার কোনো আপত্তি নেই, কিন্তু তাদের মতামত ছাড়া তো আর আগানো যাবে না স্যার। নিহান সাহেব হেসে উঠলেন। অতঃপর বললেন, ও আচ্ছা, তাহলে এই সমস্যা। ঠিক আছে, আমি এক্ষুনি আমার ছেলেকে ফোন করে আসতে বলছি। আসলে ওকেও নিয়ে আসতাম, কিন্তু ও আবার মিটিংয়ের জন্যে একটু ধানমন্ডির দিকে গিয়েছে। স্যার, জরুরি মিটিং যেহেতু, থাক পরে না হয় দুজন একসাথে দেখা করে নেবে। নিহান সাহেব হাত ঘড়িতে সময় দেখে নিলেন। তারপর বললেন, মিটিং বোধহয় 15 মিনিট পরেই শেষ হয়ে যাবে, সুতরাং আসতে কোনো সমস্যা হবে না। নিহান সাহেব ফোন করে তার ছেলেকে জানিয়ে দিলেন এখানে আসার কথা। তারপর ফোন রেখে বললেন, তা আপনার শরীরের অবস্থা কেমন জিহাদ সাহেব? এই তো আলহামদুলিল্লাহ। আর গোটা 5 পরেই অফিস জয়েন করব। প্রেশার নিতে হবে না। মাত্রই আপনার অ্যাপেন্ডিসাইটিস এর অপারেশন হলো, ঠিকঠাক বিশ্রাম নিন। শরীর পুরো সুস্থ হলে তবেই অফিসে আসবেন। জিহাদ সাহেব হেসে মাথা দুলালেন। দুজন আরও খোশগল্প করতে লাগলেন। তাদের দেখলে কেউ ভাবতেই পারবে না যে তাদের সম্পর্কটা অফিসের বস আর এমপ্লয়ির। আরাবী টুকুর টুকুর চোখে এতক্ষণ সবটাই দেখছিল। কিন্তু যখন নিহান সাহেব জায়ানকে ফোন করে এখানের আসার কথা বললেন, তা শুনেই আরাবীর ভয় এর মাত্রা যেন আরও বেড়ে গেল। গলা শুকিয়ে চৌচির হয়ে গিয়েছে একেবারে। আরাবী কোনোরকম ইনিয়ে সেখান থেকে কেটে পড়ল। তারপর সোজা নিজের রুমে প্রবেশ করল আরাবী। চুপচাপ বিছানায় বসে রইল। আরাবী বিড়বিড় করে বলে উঠল, আব্বু, মনে হয় এইবার আমার বিয়েটা পাকাপোক্ত করেই ফেলবেন, যে অবস্থা দেখছি। নানান রকম চিন্তাভাবনা চলছে আরাবীর মাথার ভিতরে। বিছানায় শুয়ে চোখ বুজে নিল আরাবী। ঠিক তখনই দরজায় ঠকঠক আওয়াজ হল। আরাবীর মা লিপি বেগম ডাকছেন আরাবীকে। আরাবী লাফ দিয়ে উঠে বসল। তারপর জলদি গিয়ে দরজা খুলে দিল।
আরাবি দরজা খুলতেই লিপি বেগম বেশ রুক্ষ কণ্ঠে বলে উঠেন, কি সমস্যা তোর? বাড়িতে মেহমান ভরা আর তুই দরজা আটকে আছিস কেন? বড়লোক বাড়ি থেকে সম্বন্ধ এসেছে এই জন্যে কি ভাব বেড়ে গিয়েছে? আরাবি মায়ের কথাগুলো শুনে মন খারাপ করে মাথা নিচু করে নিল। হালকা আওয়াজে বলে, না আম্মু, এমন কিছু না। তাহলে কেমন কিছু? এখনই এই অবস্থা, বিয়ে হলে তো তোর ভাবের চোটে মনে হয় মাটিতে পা পড়বে না। আরাবির চোখ ভরে উঠল। মায়ের কথাগুলো তীরের মতো এসে বিঁধছে বুকে। আরাবি আর কোনো কথা বলল না, চুপচাপ রইল। লিপি বেগম আরাবির পা থেকে মাথা পর্যন্ত দেখে নিয়ে বলেন, এইভাবে সেজে না দাঁড়িয়ে থেকে যা, ভালোভাবে হাত মুখ ধুয়ে আয়। তোকে ছেলের পছন্দ হলেই বিয়েটা পাকাপোক্ত হবে। হালকা সাজগোজ করে নিস। ভালোই বিয়েটা হলেই হলো। তাড়াতাড়ি বিয়ে করে এই বাড়ি থেকে বিদায় হ তুই, তাহলেই আমি বাঁচি। কথাগুলো বলেই লিপি বেগম চলে গেলেন। আরাবি অশ্রু চোখে মায়ের যাওয়ার পথে তাকিয়ে দীর্ঘশ্বাস ফেলল। টলমলে নয়ন জোড়া আলতো হাতে মুছে নিল আরাবি। ভাবল ওর মা ওর ভাই আর বোনকে অনেক ভালোবাসে। তাহলে ওর সাথেই কেন এমন করে? কেন ওর ভাই আর ছোট্ট বোনের মতো ওকেও ভালোবাসে না, আদর করে না? কেন সবসময় এইভাবে রুক্ষ ব্যবহার করে ওর সাথে? কি এমন করেছে আরাবি যে মা তাকে একটুও দেখতে পারে না? আরাবি তো মায়ের একটু ভালোবাসা পাওয়ার জন্যে ছটফট করে সারাটাক্ষণ। মা যা পছন্দ করেন না এমন কোনো কাজ করে না আরাবি। মায়ের সাথে সাথে সকল কাজে সাহায্য করেও। বাড়িতে থাকলে শুয়ে বসে সময় কাটায় না ওর ছোট বোনের মতো। সেদিন একা হাতে সব করে আরাবি। তবুও মা কোনো দিন ওর প্রশংসা করেনি আজ পর্যন্ত। বুঝার বয়স হতেই সবসময় মাকে তার সাথে এইরকম রুক্ষ ব্যবহার করে আসতেই দেখছে আরাবি। হতাশার নিঃশ্বাস ছাড়ল আরাবি। তারপর চলে গেল ওয়াশরুমে। হাতমুখ ধুয়ে এসে নিজেকে পরিপাটি করে নিল আরাবি। বাহির থেকে বেশ শোরগোলের আওয়াজ আসছে। তাহলে কি কাঙ্ক্ষিত ব্যক্তিটি এসে পড়েছে? অজানা ভয়ে উত্তেজনায় হিম হয়ে দাঁড়িয়ে রইল আরাবি। বুকটা ধুকপুক করছে ভীষণভাবে। দরজার বাহিরে লিপি বেগমের কণ্ঠস্বর শুনতে পেয়ে কেঁপে উঠল আরাবি। তিনি আরাবিকে বাহিরে আসতে বলছেন। আরাবি, হলো তোর? জলদি বাহিরে আয়, ছেলে এসে পড়েছে। আরাবি মায়ের কথায় দুরুদুরু বুক নিয়ে দরজা খুলে বেরিয়ে আসল। লিপি বেগম চোখ রাঙিয়ে তাকাতেই আরাবি মাথা নিচু করে নিল। লিপি বেগম বলেন, জলদি আয়। আরাবিকে নিয়ে লিপি বেগম বসার ঘরে আসলেন। আরাবি মাথা নিচু করেই ধীর স্বরে সালাম জানাল। ঠিক তখনই ওর কানে তীব্রভাবে গম্ভীর গলার একটা পুরুষালী কণ্ঠ এসে বাড়ি খেল। ওর সালামের জবাব দিয়েছে মূলত। আরাবিকে নিয়ে নিহান সাহেবের স্ত্রী সাথী বেগমের পাশে বসালেন। সাথী বেগম আরাবির মাথায় হাত বুলিয়ে বলেন, মেয়ে আমার, তোর বাবা, তোর চাচু আর ছোট মায়ের খুব পছন্দ হয়েছে। এখন তুই কি বলিস? তুই যা বলবি তাই হবে। আরাবি কান পেতে লোকটা কি বলে শোনার জন্যে, কিন্তু কোনো রকম উত্তর এলো না অপর পাশ হতে। আরাবি ঠোঁট চেপে বসে রইল। ভাবছে লোকটা বোবা নাকি। নিহান সাহেব ছেলের দিকে একবার তাকালেন। ছেলে যে তার ঘাড়ত্তারা সেটা তিনি ভালোভাবেই জানেন। এখানে আসতে চাইছিল না, কোনোরকম বুঝিয়ে শুনিয়ে এনেছে। ইচ্ছের বিরুদ্ধে এখানে আনার কারণে ঠ্যাটামি ধরে বসে রয়েছে। নিহান সাহেব বলে উঠলেন, জিহাদ সাহেব, বলছিলাম কি আমার ছেলে আর আরাবি মাকে একটু আলাদা কথা বলতে দেওয়া উচিত কি বলেন? জিহাদ সাহেব নিহান সাহেবের কথায় হেসে বলেন, অবশ্যই, তা কেন নয়। আরাবি মা। আরাবির জবাব, জি আব্বু। যাও জায়ান, বাবাকে নিয়ে ছাদে যাও।
আরাবি বাধ্য মেয়ের মতো মাথা দুলালো। কিন্তু ওর মনের ভিতরে তৈরি হওয়া উথাল পাথাল ঝড়টা কেউ বুঝতে পারছে না। দমটা কেমন যেন আটকে আসছে আরাবির। পাজোরা যেন সামনের দিকে অগ্রসর হতেই চাচ্ছে না। কি একটা অবস্থা! আরাবি হেঁটে দু এক পা সামনে গিয়ে মাথা নিচু করে দাঁড়িয়ে রইল। লিপি বেগম আরাবির কানে ফিসফিসিয়ে বেশ কিছু কথা বলে দিলেন, তারপর সরে গেলেন। এদিকে জায়ানকে কোনোরকম নড়চড় করতে না দেখে নিহান সাহেব জায়ানের গা ঘেঁষে ফিসফিস করে বলেন, কি হচ্ছে জায়ান? উঠছ না কেন? চুপচাপ ভদ্র ছেলের মতো আরাবি মায়ের সাথে যাও। কোন রকম অভদ্রতা করে আমায় লজ্জা দিও না। জায়ান বাবার কথায় শীতল দৃষ্টি নিক্ষেপ করল বাবার দিকে। অতপর শক্ত গলায় নিচুস্বরে বলল, যা করছো ভালো করছো না। কথাটা বলেই জায়ান হনহনিয়ে চলে গেল। নিহান সাহেব ছেলের দিকে হতাশ দৃষ্টিতে তাকিয়ে চোখ সরিয়ে নিলেন। যাই হয়ে যাক, আরাবিকেই তিনি পুত্রবধূ রূপে ঘরে তুলবেন ব্যাস। স্নিগ্ধ প্রকৃতি, হিমেল হাওয়া বইছে। আকাশে শুভ্র মেঘের আনাগোনা। সূর্য প্রায় হেলে পড়ছে পশ্চিমে। লাল আভা ছড়িয়েছে চারদিকে। ছাদের আনাচে কানাচে গাছগাছালিতে ভরপুর। এমন একটা মনোরম পরিবেশেও মাথা নিচু করে চুপচাপ দাঁড়িয়ে আছে আরাবি। আর কী বা করবে ও? এমনিতেই কাঁপাকাঁপি করতে করতে ওর অবস্থা খারাপ হয়ে যাচ্ছে। আর একটু পর বোধহয় শ্বাস আটকে মারা যাবে ও, এমনটাই মনে হবে ওকে দেখলে। প্রায় আধা ঘন্টা যাবৎ এমনভাবে দাঁড়িয়ে আরাবি ভয়ের পাশাপাশি বিরক্তও হচ্ছে। ছাদে এসেছে পর থেকে জায়ান নামক ব্যক্তিটি একটা কথাও বলেনি ওর সাথে, না নিজ জায়গা হতে একটু নড়চড় করেছে। সেই যে এসে রেলিংয়ে ঠেস দিয়ে ফোনে কি যেন দেখছে তো দেখছেই। এদিকে যে তার সামনে একটা মানুষের ভয়ের চোটে দম বন্ধ মারা যাওয়ার উপক্রম হচ্ছে, সেদিকে তার বিন্দুমাত্র খেয়াল নেই। আরাবি যে একপলক তাকিয়ে লোকটাকে দেখবে সেই সাহসও হচ্ছে না ওর। কি একটা অবস্থা! গলাটা শুকিয়ে গিয়েছে বাজেভাবে। লোকটা কি তাকে পছন্দ করেনি? তাই তো কিছুই বলছে না। না করারই কথা। ওর গায়ের রংটা তো শ্যামলা বর্ণের। আর মানুষ হলো সুন্দরের পূজারী। আর এত বড়লোক বাড়ির ছেলে কি ওর মতো শ্যামলা গায়ের মেয়েকে বিয়ে করতে রাজি হবে নাকি? যাই হোক, বিয়েটা না হলেই ভালো। আরাবি এখনই বিয়ে করতে চায় না। সবে মাত্র অনার্স কমপ্লিট করেছে ও। মাস্টার্সের ভর্তি হয়েছে এই তো কিছুদিন পর থেকেই ক্লাস শুরু হবে ওর। ও মাস্টার্স কমপ্লিট করে একটা চাকরি করতে চায়। তারপরেই বিয়েটা করার ইচ্ছা আরাবি। মনে প্রাণে চায় ওর সামনে দাঁড়ানো ব্যক্তিটি যেন বিয়েতে না করে দেয়। তাহলেই হলো। কিন্তু এই বিয়েটা ভেঙে গেলে যে ওর মা ওকে কি করবে আরাবি জানে না। এই শ্যামবর্ণের জন্যে ওর দু-তিনটা সম্বন্ধ ফিরত চলে গিয়েছে। এই জন্যে কম কথা শোনায়নি ওকে লিপি বেগম। তবে আরাবি এটুকু ভেবে পায় না, ওর ভাই আর ওর ছোট বোনের গায়ের রং ফর্সা, ওর আব্বু আম্মুও ফর্সা। তাহলে ও এমন শ্যামলা গায়ের রং পেল কিভাবে? এই প্রশ্নটা প্রায় জাগে ওর মনে। কিন্তু কাউকে জিজ্ঞেস করে না। এমন বাচ্চামো প্রশ্ন করা নেহাতি বোকামি বলে গণ্য করবে সবাই। আরাবি চাপা শ্বাস ফেলল। ঠিক তখনই ছাদে এসে উপস্থিত হয় ইফতি। ইফতি সাখাওয়াত পুরো নাম। নিহান সাখাওয়াতের ভাই মিহান সাখাওয়াতের ছেলে ইশতিয়াক ইফতি সাখাওয়াত। ইফতি ছাদে এসেই চাপা স্বরে জায়ানকে ডেকে উঠল। ভাই, তোকে ডাকছে নিচে। কথাটা বলেই ইফতি দ্রুত পায়ে নিচে চলে গেল। জায়ান ফোনটা পকেটে রেখে ছাদ থেকে নামার জন্যে অগ্রসর হল। আরাবি ইফতির ঝড়ের মতো আসা যাওয়ার ব্যাপারটা নিয়ে ভাবছিল। পরক্ষণে জায়ানকে ভালো মন্দ কিছু না বলে চলে যেতে দেখে আরাবি নিজেও নিচে যাওয়ার জন্যে অগ্রসর হল। কিন্তু কাঁপাকাঁপির কারণে ঠিকঠাকভাবে হাঁটতেও পারছে না মেয়েটা।
তার উপর এই শাড়িটাও তার সাথে যেন শত্রুতামি শুরু করেছে। শাড়ির কুচিগুলো ঢিলে হয়ে বারবার নিচের দিক চলে যাচ্ছে, ফলে আরাবির হাঁটতে বেশ অসুবিধা হচ্ছে। হাঁটার মাঝে একসময় শাড়ির কুচিতে পা পেঁচিয়ে পড়ে যেতে নেয় আরাবি। ভয়ে মৃদু চিৎকার করে উঠে। নিজেকে রক্ষার জন্যে যা পায় তাই সজোরে আঁকড়ে ধরে মেয়েটা। ভয় প্রাণ পাখি উড়ে যাওয়ার উপক্রম ওর। আজ যেন সব ওর সাথে উল্টা পাল্টা হচ্ছে। সাথে সাথে কোমরে কারো শীতল হাতের স্পর্শে সর্বাঙ্গ মৃদু ঝংকার দিয়ে কেঁপে উঠে। হৃদস্পন্দন বেড়ে গেল হু হু করে। ব্যাপারটা ও যা ভাবছে তা যদি হয়ে থাকে, তাহলে আরাবি এখনই এই মুহূর্তে লজ্জায় কেঁদে দিবে। অলরেডি ওর চোখজোড়া ভিজে উঠেছে। ভেজা ভেজা চোখজোড়া নিয়েই আস্তে আস্তে চোখ মেলে তাকালো আরাবি। আর ওর আন্দাজ করা ব্যাপারটাই সত্যি। এই মুহূর্তে ও জায়ানের বাহুডোরেই বন্দী। সাথে নিজেও খামছে ধরে আছে জায়ানের গায়ে পরিহিত কোটটা। লোকটার দিকে তাকালো আরাবি ভয় ভয়। সাথে সাথে যেন হৃদয়ের মাঝে কেমন করে উঠল আরাবির। নিজেও বুঝতে পারল না কিছু। এমন সুদর্শন ছেলে নাকি ওকে বিয়ে করবে। গ্রে কালার স্যুটকোট পরিহিত ফর্সা গায়ের ছেলেটা অধিক সুদর্শন। সূর্যের লাল আভায় অন্যরকম লাগছে। গালে চাপদারি, পুরু ভ্রুজোড়ায় ওই চোখ দুটোর সৌন্দর্য যেন দ্বিগুণ হারে বৃদ্ধি পাচ্ছে। চোখের দিকে তাকাতেই আরাবির যেন অন্য জগতে হারিয়ে যাওয়ার উপক্রম হল। দিন দুনিয়া ভুলে বেহায়ার মতো ওই চোখের দিকেই তাকিয়ে রইল। চোখের পলক ফেলাও যেন বন্ধ হয়ে গিয়েছে ওর। হঠাৎ পুরুষালী কণ্ঠের চাপা ধমকে হুঁশ ফিরে আসে আরাবির। ডাফার একটা। শাড়ি পরে হাঁটতে না পারলে পরো কেন? এখন নিজেও পড়তে সাথে আমাকেও ফেলতে, ইডিওট একটা। আরাবি এমন ধমকে ভয় কেঁপে উঠল। ব্যাপারটা বোধগম্য হতেই হাঁসফাঁস করতে লাগল আরাবি। জায়ানও আরাবিকে ছেড়ে দিল। তীক্ষ্ণ দৃষ্টিতে আরাবিকে এক পলক দেখে তারপর হনহনিয়ে চলে গেল নিচে। এদিকে আরাবি কেবলাকান্তের মতো দাঁড়িয়ে ভাবছে লোকটা এক মুহূর্তে ওর সাথে কথা বলল, তাও কিভাবে? প্রথম কথাতেই ধমকে ধামকে একাকার করে দিল। আর ওই বাকি মানছে লোকটা সুন্দর, তাই বলে এইভাবে হাবলার মতো তাকিয়ে থাকার কোনো মানে হল? কিভাবে তাকিয়েছিল? লোকটা কি ভাববে এখন আরাবিকে? নিশ্চয়ই ভাববে আরাবি ছাছোরা মেয়ে। নিজের মনে আরো শত রকম উল্টাপাল্টা ভাবনা চিন্তা করতে করতে নিচে নেমে আসলো আরাবিও। সাথী বেগম এগিয়ে এসে আরাবিকে টেনে নিয়ে আবারও নিজের পাশে বসালেন। নিহান সাহেব জায়ানের পক্ষ থেকে জানালেন তার ছেলের এই বিয়েতে কোনো আপত্তি নেই। এখন আরাবি মতামত দিলেই হল। জিহাদ সাহেব মেয়েকে উদ্দেশ্য করে বললেন, আরাবি আম্মু, তোমার কোনো আপত্তি আছে এই বিয়েতে? আরাবি কি বলবে ভেবে পাচ্ছে না। কী বা বলবে ও? ছেলে মেয়েদের আলাদা কথা বলতে পাঠালো তারা, অথচ আধা ঘন্টা খামোখা সং সেজে দাঁড়িয়ে রয়েছে দুজন। কেউ কোনো কথা বলেনি। লাস্টে আসার সময় জায়ানি আগে কথা বলল, কিন্তু ওটাকে কথা বলে না, ওটাকে ধমকাধমকি বলে। এখন আরাবি তাদের এসব কথা কিভাবে বলবে? জিহাদ সাহেব আবারও একই প্রশ্ন করতে আরাবি নড়েচড়ে বসল অপর পাশে সোফায় বসা লিপি বেগমের দিকে আওর চোখে তাকাতেই তিনি চোখ রাঙিয়ে আরাবিকে ইশারা করল হ্যাঁ বলার জন্যে। আরাবি ঠোঁটে ঠোঁট চেপে আলতো করে মাথা দুলাল। সাথে সাথে সবাই আলহামদুলিল্লাহ বলল। দীর্ঘশ্বাস ফেলল আরাবি। নিজের ইচ্ছের বিরুদ্ধে গিয়েও বাবা মায়ের খুশির জন্যে হ্যাঁ বলে দিল আরাবি। ভবিষ্যতে যা হবে দেখা যাবে। আরাবি জানে ওর বাবা কখনো ওর খারাপ চাইবে না। বাবার উপর সেই ভরসা আছে ওর। তাই আর দ্বিমত করল না। এদিকে সাথী বেগম হাসি মুখে বলে উঠেন, ভাই সাহেব, ছেলে মেয়েদের যেহেতু কোনো আপত্তি নেই, আমরা চাইছিলাম বিয়েটা যেন খুব দ্রুতই হয়ে যাক। আপনার কোনো আপত্তি আছে?
জিহাদ সাহেব বলেন, নাহ নাহ, আমার কোনো আপত্তি নেই, আলহামদুলিল্লাহ। নিহাদ সাহেব বলেন, তাহলে এই মাসের তো আর 15 দিন আছে। তাহলে জিহাদ সাহেব সামনের মাসের 1 তারিখেই ওদের বিয়ের ফাইনাল ডেট। কি বলেন? জি আচ্ছা, আপনারা যা ভালো মনে করেন। সবার মতামতে আগামী মাসের 1 তারিখই বিয়ের দিন নির্ধারণ করা হল। জায়ানের পরিবার আরাবিকে আংটি পরিয়ে দিলেন আর 5,000 টাকা সালামিও দিলেন। তারপর তারা সন্ধ্যার হালকা নাস্তা করে চলে গেলেন। রাতের ভোজনের জন্যে অনেক সাধলেন জিহাদ সাহেব আর লিপি বেগম, কিন্তু তারা কেউ রাজি হল না তাতে। জায়ানরা চলে যেতেই জিহাদ সাহেব হেসে বলেন, শুনলে লিপি, আমার এখনো বিশ্বাস হচ্ছে না আমার আরাবি আম্মুর এত ভালো ঘরে বিয়ে হবে। অবশ্য হবে নাই বা কেন? আমার আম্মুর মতো মেয়ে লাখে একটা হয়। আমার আম্মাটা আমার কাছে সেরা। জিহাদ সাহেব মেয়েকে বুকে টেনে নিলেন। আরাবি চোখ বন্ধ করে বাবার বুকে মাথা ঠেকিয়ে রাখল। তার বাবা এই বিয়েতে অনেক খুশি। আর বাবার খুশি জন্যে আরাবি সব করতে রাজি। কারণ এই মানুষটাকে পৃথিবীর সবথেকে বেশি ভালোবাসেও। বারান্দায় দাঁড়িয়ে আছে আরাবি। আপন ভাবনায় ব্যাকুল সে। মাথায় চিন্তার শেষ নেই। কি থেকে কি হয়ে গেল হঠাৎ? কয়েক পলকের মাঝে ওর জীবনের মোড় পুরোই ঘুরে গেল। হাতের দিকে তাকালো আরাবি। সেখানে মাঝের আঙুলে পরা আংটিটার দিকে গভীর দৃষ্টিতে তাকিয়ে রইল। আচমকা আংটিটায় হালকা স্পর্শ করল আরাবি। স্পর্শ করা মাত্র হালকা কেঁপে উঠল। আর মাত্র হাতে গোনা 15 দিন, তারপরেই বাবা মায়ের আদরের কন্যা বিদায় নিয়ে চলে যাবে অন্যের বাড়ির বউ হয়ে। সারা জীবনের জন্যে একজন পুরুষের সাথে ওর জীবন জুড়ে যাবে ওর। স্বামী স্ত্রীর পবিত্র বন্ধনে আবদ্ধ হবে ওরা। লম্বা শ্বাস ফেলল আরাবি। সকল চিন্তা চেতনা মাথা থেকে ঝেড়ে ফেলে দিল। যা হবার তা হবেই, খামোখা টেনশন করে লাভ নেই। আরাবি রুমে যাওয়ার জন্যে পা বাড়াল। তৎক্ষণাৎ দরজায় হুলস্থুলভাবে কেউ বাড়ি দিতে লাগল। আরাবি ভরকে গেল এমন করাই। দ্রুত পায়ে গিয়ে রুমের দরজা খুলে দিল। দরজা খুলতেই আরাবির ছোট বোন ফিহা হুড়মুড়িয়ে ওর রুমে প্রবেশ করল। আরাবি ভ্রু কুঁচকে তাকালো ফিহার দিকে। এদিকে ফিহা আরাবির পা থেকে মাথা পর্যন্ত পর্যবেক্ষণ করে বলল, কিরে, তোর নাকি বিয়ে ঠিক হয়ে গিয়েছে? আব্বু বলল। আরাবি ড্রেসিং টেবিলের দিকে যেতে যেতে বলে, আব্বু যেহেতু বলেছ তাহলে তাই হবে। ফিহা রেগে গেল আরাবির কথায়। রাগী গলায় বলে, বিয়ে ঠিক হতে না হতেই তোর ভাব বেড়ে গিয়েছে তাই না আরাবি? আরাবি শান্ত কণ্ঠে বলে, সম্মান দিয়ে কথা বল ফিহা। আমি তোর বড় বোন। বড় বোন মাই ফুট। তোকে বড় বোন মানে কে? তোকে কোন দিক দিয়ে আমার বোন মনে হয়? আমার সাথে তো তোর কিছুই মিল নেই, না চেহারায় না গায়ের রঙে। শো, নিজেকে আমার বোন বলবি না কোনোদিন। আরাবির চোয়াল শক্ত হয়ে আসলো ফিহার কথায়। মেয়েটা এত বেয়াদব হচ্ছে দিন দিন। কারো পরোয়া করে না। মানুষকে ন্যূনতম সম্মানটাও করতে জানে না এই মেয়ে। আরাবি শক্ত গলায় বলে, ফিহা, আমার রুম থেকে বের হো। তোর এসব অহেতুক কথা আমি শুনতে চাই না। যাব না? কি করবি তুই? আরাবি এবার বেশ চটে গেল। রাগী আওয়াজে বলে, ফিহা, আমি কিন্তু তোকে থাপ্পড় দিতে বাধ্য হব। বের হো আমার রুম থেকে। কথাগুলো বলে আরাবি হাত উঁচিয়ে ফিহা রুম থেকে বের হবার জন্যে ইশারা করল। অমনি ফিহা নজরে আসে আরাবি হাতে পরিহিত স্বর্ণের আংটিটা। ফিহা দ্রুত পায়ে এসে আরাবির হাত চেপে ধরল। আচমকা এমন করাই বেশ অবাক হল আরাবি। নিজের হাত ছাড়াতে চাইল ফিহা থেকে, কিন্তু ফিহা ছাড়ছে না। আরাবি বিরক্ত হয়ে বলল, কি করছিস ফিহা? হাত ছাড়। ফিহা আরাবির হাতের আংটিটা টেনে খোলার চেষ্টা করতে করতে বলে,
এই আংটিটা অনেক সুন্দর। আমাকে দে না, আমি একটু পরি। 2-3 দিন হাতে দিয়ে তারপর তোকে ফেরত দিয়ে দিব। ফিহা, কি হচ্ছে কি এসব? ছাড় আমার হাত, ছাড়। ফিহা আর আরাবি ধস্তাধস্তি শুরু করে দিল। ফিহা আংটিটা খোলার চেষ্টা করতে লাগল। আরাবি সহ্য করতে না পেরে ফিহাকে সজোরে ধাক্কা মারল। ফিহা ছিটকে পড়ল গিয়ে বিছানার উপর। আরাবি হাত চেপে ধরল। ফিহা শক্ত করে হাত ধরায় হাতের কবজিতে বেশ ব্যথা পেয়েছে আরাবি। আবার যেই আঙুলে আংটি পরা সেই আঙুলটাও অনেকখানি ছিলে গিয়েছে। রক্ত বের হচ্ছে। এদিকে বিছানায় পড়ে গিয়ে ফিহান একা কান্না করতে লাগল, চিৎকার করে, আম্মু, আব্বু, ভাইয়া দেখে যাও, আরাবি আমাকে ধাক্কা দিয়ে ফেলে দিয়েছে। আম্মু। ফিহা একটুও ব্যথা পায়নি, শুধু শুধু অভিনয় করছে। এদিকে ফিহার কান্না শুনে সবাই ছুটে আসলো আরাবির রুমে। লিপি বেগম গিয়ে ফিহাকে আঁকড়ে ধরল। জিহাদ সাহেব আরাবির কাছে গেলেন দ্রুত। কারণ তিনি দেখেছেন আরাবির হাত থেকে রক্ত ঝরছে। লিপি বেগম রাগী গলায় আরাবিকে বলে, কি সমস্যা তোর? ফিহাকে কেন ধাক্কা দিয়েছিস তুই? আরাবি মাথা নিচু করে নিল। চাপা আওয়াজে বলে, আমি ইচ্ছে করে ধাক্কা দেইনি আম্মু। চুপ, একদম ন্যাকা সাজবি না। তুই যে ফিহাকে দেখতে পারিস না তা আমি ভালোভাবেই জানি। কি বলছো আম্মু? এমনটা কেন হবে? ফিহা আমার বোন। ফিহা এই কথা শুনে চেঁচিয়ে বলে, একদম আমাকে নিজের বোন বলবি না। তুই আমাকে বোন মানিসই না। তাহলে কি তুই আমাকে ধাক্কা দিতি? ফিহা, তুই তো আমার সাথে জোরজুরি করছিলি। একদম মিথ্যা বলবি না আরাবি, না হলে আমি তোকে চর মারব বলে দিলাম। লিপি বেগমের ধমকে চুপ হয়ে গেল আরাবি। এদিকে দরজার সামনে দাঁড়িয়ে আরাবির বড় ভাই ফাহিম। এতক্ষণ সে চুপচাপ সব দেখছিল। মেজাজ তুঙ্গে উঠে গিয়েছে ওর। ফাহিম একটা কোচিং সেন্টারে পড়ায়। ফিহাও সেখানে পড়ে। ফাহিমের পড়ানো শেষ হলে ফিহাকে নিয়েই একেবারে বাড়ি ফিরে আসে ফাহিম। আজকেও তাই হয়েছে। ফ্রেশ হয়ে আসতেই ওর বাবা জানায় আরাবির বিয়ে ঠিক হয়েছে, তাও তার বাবার অফিসের বসের ছেলের সাথে। শুনে খুব খুশি হয় ফাহিম। কিন্তু এই কথাটা শোনার সাথে সাথে ফিহা যে উঠে আরাবির রুমের দিকে গিয়েছে সেটা ও লক্ষ্য করেছে। তাই নিজেও পিছু পিছু এসেছে। সে জানে ফিহার স্বভাব কেমন, এবং এতক্ষণ যা হচ্ছিল সবই দেখেছেও। ফাহিম রাগী চোখে ফিহার দিকে তাকিয়ে বলে, মিথ্যা আরাবি না মিথ্যা বলছে ফিহা। ফিহা এসেই আরাবিকে ওর শ্বশুরবাড়ি থেকে পরিয়ে যাওয়া আংটিটা নেওয়ার জন্যে টানাটানি করছিল। আরাবি হাতে ব্যথা পাওয়ার কারণেই ফিহাকে ধাক্কা দিয়েছে। আমি নিজেই সব দেখেছি। ভাই, ভাইয়া, কি বলছো তুমি এসব? জিহাদ সাহেব ধমকে উঠলেন ফিহাকে। বেয়াদব মেয়ে। বড় বোনের এনগেজমেন্টের আংটি নেওয়ার জন্যে এসব করতে তোমার লজ্জা করল না? যাও, নিজের ঘরে যাও, না হলে চড়িয়ে গাল লাল করে দিব। ধমক খেয়ে ফিহা কাঁদতে কাঁদতে চলে গেল নিজের রুমে। লিপি বেগম এইবার ফাহিমকে উদ্দেশ্য করে বলেন, সামান্য একটা আংটির জন্যে আরাবি এমন করল, আর তুই ফিহাকে এর জন্য দোষ দিচ্ছিস? জিহাদ সাহেব বেশ রুক্ষ কণ্ঠে বলেন, এটা সামান্য আংটি না লিপি, সেটা তুমিও জানো। এটা ওর বাগদানের আংটি। লিপি বেগম কিছু বলতে নিবেন তার আগেই জিহাদ সাহেব তাকে থামিয়ে বলেন, আমি আর কিছু শুনতে চাই না। তোমার গুণধর ছোট মেয়ের কাছে যাও তুমি। এই বিষয়ে যেন আর কোনো কথা না উঠে। আর ফিহা ভালোভাবে বুঝিয়ে দিও বড় বোনের সাথে কিভাবে বিহেভ করতে হয়। লিপি বেগম স্বামী কথায় দমে গেলেন। রাগী চোখে আরাবির দিকে তাকিয়ে চলে গেলেন। ফাহিম এইবার এগিয়ে এসে বলে, বাবা যাও, তুমি রুমে যাও। খাওয়ার আগে তোমার মেডিসিন আছে।
আমি আরাবিকে দেখছি, যাও তুমি। ছেলের কথায় জিহাদ সাহেব আরাবির মাথায় হাত বুলিয়ে দিয়ে তারপর চলে গেলেন। তিনি যেতেই ফাহিম আরাবিকে ধরে বিছানায় বসাল। তারপর ফার্স্ট এইড বক্স এনে আরাবির হাতটা ব্যান্ডেজ করে দিল। আরাবি মাথা নিচু করে আছে। ফাহিম আরাবির মাথায় আদুরে হাত বুলিয়ে বলে, তুই এত তাড়াতাড়ি বড় হয়ে গেলি কিভাবে বলতো আরাবি? তোর নাকি বিয়েও ঠিক হয়ে গিয়েছে? বাবার কাছে কথাটা শুনে একটু রাগ লেগেছিল। এভাবে হুটহাট কি কোনো কিছু হয় বল? পরে যখন শুনলাম বাবার অফিসের বস নিহান শাখাওয়াতের ছেলে জায়ান শাখাওয়াতের সাথে তোর বিয়ে ঠিক হয়েছে শুনে ততটাই খুশি হলাম। ছেলেটা অনেক ভালো। আমার থেকে 2 ব্যাচ সিনিয়র ছিল সে ভার্সিটিতে। তাই তাকে বেশ ভালোভাবেই চিনি আমি। ছেলেটা একটু গম্ভীর, তবে মনের দিক দিয়ে বেশ ভালো, আমি যতটুকু দেখেছি। আরাবি কিছু বলল না, চুপ করে রইল। ফাহিম এইবার ধীর আওয়াজে জিজ্ঞেস করল, তুই কি এই বিয়েতে রাজি আরাবি? আরাবি হাসিমুখে তাকালো ভাইয়ের দিকে, তারপর বলল, আমার আব্বু আর ভাইয়া যেহেতু বলছে এখানে বিয়ে হলে আমি সুখে থাকব, আর তারা যেহেতু রাজি তাই আমিও রাজি। আর আমার যেহেতু কোনো পছন্দ নেই, তাই তোমাদের পছন্দই আমার পছন্দ ভাইয়া। আমি এই বিয়েতে খুশি। হয়েছে। এটাই তো শুনতে চেয়েছিলে তুমি। ফাহিম হেসে আরাবির গাল টেনে দিল। সব জানিস দেখি। তোমার বোন বলেই তো সব জানি। ফাহিম বোনকে বুকে টেনে নিল। আরাবিও ভাইকে জড়িয়ে ধরল। ওর আব্বু আর ভাই যেহেতু বলেছে লোকটা ভালো আর ফ্যামিলিও ভালো, তাহলে আরাবির আর কোনো চিন্তা নেই। ওর আব্বু আর ভাই ওর জন্যে বেস্টটাই সিদ্ধান্ত নিবে, ও জানে। নূর আর ইফতি ফিসফিস করছে। নূর হলো জায়ানের ছোট বোন। নূর বলছে, ইফতারি ভাইয়া, জায়ান ভাইয়ার কি হয়েছে বলতো? ইফতি নূরের কথায় বিরক্ত হয়ে তাকালো নূরের দিকে, চাপা ধমকে বলে, বেয়াদব মেয়ে। ইফতারি কি হ্যারি? আমার নাম ইফতি, ঠিকঠাকভাবে বল, না হলে থাপড়িয়ে কান লাল করে দিব। নূর মুখ কালো করে বলল, আমি তোমাদের 2 ভাইয়ের এক বোন, আমাকে মারতে পারবে তুমি? ইফতি রাগী কণ্ঠে বলল, তাহলে তুই উল্টাপাল্টা নামে ডাকিস কেন আমায়? উফ, আচ্ছা বাদ দেও। এটা বলো ভাইয়া, আমাদের ভাবিকে দেখে কি রিয়েকশন দিয়েছিল? কি আর রিয়েকশন দিবে? বেটা জন্মের নিরামিষ। ওর মতো আমি আর কাউকে দেখিনি। নূর ভাব নিয়ে বলল, দেখবা কেমনে আমার জায়ান ভাইয়ার মতো একপিছি হয়। ইফতি নূরের মাথায় চাটি দিয়ে বলে, ও মানুষ না রোবট। উফ, ভাইয়া মারলা কেন? তোরা দুটো বের হো আমার রুম থেকে। আমার কাজে সমস্যা হচ্ছে। ওদের খুনসুটির মাঝে হঠাৎ জায়ানের গম্ভীর গলার আওয়াজে দুজনেই ভরকে গেল। নূর নিজেকে সামলে নিয়ে দাঁত কেলিয়ে বলে, ভাইয়া বলছিলাম কি? জায়ান নূরকে আর বলতে দিল না। তার আগেই ওকে থামিয়ে দিয়ে নিজে বলে, কোনোরকম অযথা কথা বললে এখনই চুপ যা। আরে ভাইয়া শুনে তো নিবে আমি কি বলি। থু। বলছিলাম কি, ভাবিকে দেখে তোমার কেমন লেগেছে? নূরের প্রশ্নে জায়ানের তেমন একটা পরিবর্তন দেখা গেল না। জায়ান ল্যাপটপে আঙুল চালাতে চালাতে উত্তর দিল, খুব ভালো। হতাশ হল নূর আর ইফতি। এত ইনিয়ে বিনিয়ে প্রশ্নটা শেষমেশ করল ওরা। আর জায়ান উত্তর দিল কি এটা? খুব ভালো। এটা কোনো উত্তর হলো? ওদের ভাবনার মাঝে জায়ান ল্যাপটপ কোল থেকে রেখে তীক্ষ্ণ চোখে নূর আর ইফতির দিকে তাকিয়ে বলে, আর কিছু আশকো করবি? না হলে যা, বের হো। নূর মুখ ফুলিয়ে নিল। তার এই ভাইকে কিছু জিজ্ঞেস করে লাভ নেই, শুধু তেরাবেকা উত্তর দিবে। নূর ইফতির হাত ধরে টানতে টানতে জায়ানের রুম থেকে বেরিয়ে গেল। তারপর ইফতিকে ঝাড়ি দিয়ে বলে,
কেমন মানুষ তুমি? ভাইয়া আর ভাবি ছাদে একা কথা বলতে গেল, তুমি একটু লুকিয়ে চুরিয়ে দেখবা না ওরা কি করছিল তখন? ইফতি বিরক্ত হল নূরের এত বকর বকর শুনে। বলল, থামবি তুই? আমি বেহায়া নাকি? বড় ভাই আর ভাবি একা একা কি করছিল তা উকিঝুঁকি দিয়ে দেখব। চল এখান থেকে জলদি ভাইয়া, না হলে রেগে যাবে। ইফতি নূরকে নিয়ে সেখান থেকে চলে গেল। এদিকে জায়ান ওদের যাওয়ার পথের দিকে তাকিয়ে বাঁকা হাসল। ধীর আওয়াজে বলল, আমার মনের অনুভূতি সম্পর্কে জানাটা এত সহজ ব্যাপার না। যাকে আমি মন দিয়েছি সে ছাড়া আমার চোখের ভাষা, আমার মনের অনুভূতি কেউ বুঝবে না। তারপর ক্যালেন্ডারের দিকে তাকিয়ে বিড়বিড় করল, আর মাত্র 15 দিন। সূর্যের প্রখর ভেজে যেন ঝলছে যাচ্ছে চারপাশ। অসহ্য গরমে নাস্তানাবুদ অবস্থা সবার। একটুখানি শীতল বাতাস এসে গা ছুঁয়ে দিলেই যেন কলিজা জুড়িয়ে যায়। গরমে অস্থির হয়ে গিয়েও বেঁচে থাকার তাগিদে সবাই কাজের উদ্দেশ্যে বেরিয়ে পড়েছে। থেমে নেই কারো নিত্যদিনকার কাজকর্ম। এই তো আরাবিও আজ ইউনিভার্সিটিতে এসেছে। আজ মাস্টার্সের প্রথম ক্লাস। মিস দিলে হবে বুঝি। ক্লাস শেষ করে ইউনিভার্সিটির গেটের সামনে দাঁড়িয়ে আছে ও। পাশেই দাঁড়ানো ওর বান্ধবী আলিফা। আলিফা গরমে হাঁসফাঁস করে এইবার আরাবির উদ্দেশ্যে বলল, দোস্ত, ভাল লাগে না? গরমে সিদ্ধ হয়ে যাচ্ছি। আরাবিও ক্লান্ত স্বরে বলল, আজ অনেক গরম পড়েছে। চল না আরাবি, পাশে একটা ক্যাফে আছে ওখানে যাই। আলিফার কথায় আরাবি ভাবল আসলেই ক্যাফে গিয়ে ঠান্ডা ঠান্ডা কিছু খেলে মন্দ হয় না। গলাটা শুকিয়ে এসেছে এমনিতেও। ব্যাগে যেই বোতল আছে সেগুলোর পানি খাওয়া আর না খাওয়া সমান ব্যাপার। তাই আরাবি রাজি হয়ে গেল। হ্যাঁ, যাওয়া যায়। আরাবি ব্যাগ খুলে ফোন বের করল। বাবাকে ফোন করে জানিয়ে দেওয়া প্রয়োজন। বাবাকে না বলে ও কোথাও যায় না। ফোন বের করতে নিয়ে আঙুলের ব্যথা জায়গায় আবারও ব্যথা পেল আরাবি। ব্যথায় ইস করে উঠল। ফলে ব্যান্ডেজটায় রক্ত উঠে লাল হয়ে গেল। আলিফা তা দেখে বলে, আরে কি করলি? আবারও ঘাটা তাজা হয়ে গেল। একটু দেখে শুনে ব্যাগটা খুলবি না? আরাবি মলিন হেসে বলে, এইটুকুতে কিছুই হবে না। চিন্তা করিস না। বাবাকে ফোন করে জানিয়ে দিল আরাবি। তারপর আলিফার সাথে ক্যাফের উদ্দেশ্যে চলল। অফিস টাইমে আমি কাজ রেখে এখন তোদের সাথে এখানে এসেছি। আমার কত ইম্পর্টেন্ট কাজ ছিল জানিস? নূর জায়ানের কথায় বিরক্তিতে এর মতো শব্দ করল। তারপর বলল, একটু আধটু কাজ বাদ পড়লে কিছু হয় না ভাইয়া। তোমার বিয়ে ঠিক হয়েছে। ট্রিট দিবে না আমাদের? তুমি এত কিপটা কেন? জায়ান ভ্রু কুঁচকাল। বলল, কিপটামি কোথায় করলাম? তোদের কার্ড দিয়েছিলাম না? কার্ড দিয়ে কি হবে? যার বিয়ে তাকেও আসতে হবে, স্বয়ং নিজে থেকে ট্রিট দিতে হবে। এটাই নিয়ম। একটা মাত্র বোন, তার কথা ফেলতে পারবে না জায়ান। তাই চুপচাপ বসে রইল না চাওয়া সত্ত্বেও। অফিসে গিয়ে সেখান থেকে জায়ান আর ইফতিকে এক প্রকার ধরে টেনে হিছড়ে নিয়ে এসেছে নূর। পুরোটা সময় নূরকে দিতে হবে আজ। শপিং করিয়ে দিতে হবে, সাথে যা যা নূর চাইবে তাই দিতে হবে। জায়ানের কাজ থাকায় নিজের কার্ড দিয়ে বলেছিল ইফতিকে সাথে নিতে। কিন্তু আরাবি নারাজ, সে আজ তার দু ভাইকে সাথে করে নিয়েই তবে ক্ষান্ত হয়েছে। ওদের খাওয়ার মাঝে জায়ানের কল আসলো একটা ফোনে। তাই জায়ান উঠে একটু সাইডে চলে গেল কলটা অ্যাটেন্ড করার জন্যে। নূর বড় ভাইয়ের দিকে তাকিয়ে মুখ ফুলিয়ে বলে, ভাইয়া এমন কেন? আমি উইশ করি ভাইয়াকে যেন ভাবি নাকে দড়ি দিয়ে ঘুরায়। ইফতি মাছি তারাবার মতো করে বলে, সেটা স্বপ্নে। কথাটা বলেই ইফতি ক্যাফের দরজার দিকে তাকালো।
তাকানো মাত্র হা করে রইল। নূর ইফতিকে এমনভাবে তাকিয়ে থাকতে দেখে ভ্রু কুঁচকাল। নিজেও তাকাল সেদিকে। বিস্ময়ে গোল গোল হয়ে গেল নূরের চোখ। তারপর কোন কিছু না ভেবে এক দৌড় লাগাল সেদিকে। নূরকে এমন করতে দেখে ইফতি চেঁচিয়ে উঠল, নূর আস্তে যা, পড়ে যাবি। কে শুনে কার কথা, সে নূর দৌড়। কথা বলতে বলতে আরাবী আর আলিফা ক্যাফেতে ঢুকছিল। এমন সময় কেউ এসে হুড়মুড় করে আরাবীকে জড়িয়ে ধরল। এমন করাই বেশ ভড়কে গেল আরাবী। আলিফা চেঁচিয়ে উঠল, আরে আরে, কে আপনি? ওকে এইভাবে চেপে ধরেছেন কেন? আরাবী হতভম্ব হয়ে দাঁড়িয়ে। এদিকে সে আর কেউ না, নূর আরাবীকে ঝাপটে ধরেছে। নূর আরাবীকে লম্বা একটা হাগ করে, তারপর আরাবীকে ছাড়ল। তারপর হাসিমুখে বলল, ভাবি ভাবি, ইস, তুমি এখানে এসেছ। আমি তোমাকে দেখে একেবারে খুশি হয়ে গেলাম। আরাবী চিনতে পারছে না নূরকে। আসলে সেদিন ও ভয় আর লজ্জায় কারো দিকেই ভালোভাবে তাকায়নি। আরাবী আমতা আমতা করে বলল, কিন্তু তুমি কে? নূর হা করে রইল আরাবীর প্রশ্নে। পরক্ষণে আবার চেহারা দুঃখী দুঃখী করে বলে, ভাবি, এটা কি বললে তুমি? আমি তোমার জামাইয়ের একমাত্র বোন, তোমার একমাত্র ননদিনী নূর। আর তুমি কিনা আমায় চিনতেই পারোনি। আরাবী নূরের কথায় সাথে সাথে জিহ্বায় কামড় দিল। সর্বনাশ, বড় ভুল করে ফেলেছে। ইস, নূর মেয়েটা এখন কি ভাবছে ওকে নিয়ে? আরাবী জোরপূর্বক হেসে বলে, আসলে বুঝোই তো, সেদিন একটু নার্ভাস ছিলাম, তাই কারো দিকে তেমনভাবে তাকাইনি। এই জন্যেই চিনতে পারিনি তোমাকে। সরি। হ্যাঁ। নূর ফিক করে হেসে দিল। আরে ভাবি, চিল। আমি তো এমনিতেই একটু দুষ্টুমি করছিলাম। এর মধ্যেই এখানে এসে ইফতি উপস্থিত হল। ইফতিকে মনে আছে আরাবীর। তাই ইফতির উদ্দেশ্যে বলল, আসসালামু আলাইকুম ভাইয়া। ভালো আছেন? ওয়া আলাইকুমুস সালাম। ভালো আছি ভাবি। আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ ভালো। আলিফা এতক্ষণ ড্যাব ড্যাব করে তাকিয়ে পুরো ঘটনা দেখছিল। আরাবীর ওর দিকে নজর যেতেই আরাবী আলিফার হাত ধরল। ধ্যান ভাঙল আলিফার। আরাবী হালকা হেসে বলল, ও আমার বান্ধবী আলিফা। নূর বলল, হ্যালো আলিফা আপু। আমি আরাবী ভাবির একমাত্র একটা কিউট ননদ নূর। ইফতি প্রথমে সালাম জানাল। আলিফাও সালামের উত্তর নিল। ইফতি বলে, আমি ভাবির দেবর ইফতি সাখাওয়াত। সাক্ষাৎ শেষ হতেই নূর আরাবীর হাত টেনে ধরল। ভাবি, তোমরা নিশ্চয়ই ক্যাফেতে কিছু খেতে এসেছ? আরাবী নূরের প্রশ্নে বলে, হ্যাঁ, আসলে বাহিরে অনেক গরম, তাই ভাবলাম আমি আর আলিফা কোল্ড কফি খাই। বেশ ভালো করেছ। চলো, আমরাও এখানে কফি খেতে এসেছিলাম। চলো, আমাদের সাথে জয়েন করবে, তোমরা আসো। জায়ান ভাইয়াও এসেছে। অনেক মজা হবে। জানো, আমি আজ ভাইয়াকে অফিস থেকে ধরে নিয়ে এসেছি। আমার একমাত্র বড় ভাই। তার বিয়ে ঠিক হয়েছে। সে আমাকে ট্রিট দিবে না, এটা কি হয়? তাই আমি জায়ান ভাইয়া আর ইফতি ভাইয়া দুজনকেই ধরে বেঁধে নিয়ে এসেছি। জায়ানও এখানে আছে। ভয়ে গলা শুকিয়ে আসলো আরাবীর। লোকটা এখানে আছে তার মানে? এখন আরাবী কিভাবে যাবে লোকটার সামনে? এই ব্যক্তির উপস্থিতি টের পেলেই তো আরাবীর ভয়ে দম বন্ধ হয়ে আসে। কাঁপাকাঁপি করতে করতে জ্ঞান হারাবার মতো অবস্থা হয়ে যায়। নূরকে যে বলবে ও যাবে না, সেটাও পারবে না। মেয়েটা না আবার খারাপ কিছু ভেবে বসে। এদিকে নূরকে এমন বকবক করতে দেখে ইফতি বলল, আস্তে কথা বল। শ্বাস নে। এত কথা কিভাবে বলিস তুই? নূর মুখ কুঁচকাল। প্রতিবাদী সুরে বলে, আস্তে কথা কেন বলবো? মুখ দিয়েছে এই আল্লাহ কথা বলার জন্যে।
যা মনে আসবে ডিরেক্ট বলে ফেলব, কোন থামাথামি নেই। নূরের এমন বাচ্চামো কথায় আলিফা হেসে দিল। ইফতি তাকাতেই আলিফা নিজের হাসি বন্ধ করে আবারও সিরিয়াস মুড নিয়ে দাঁড়াল। তা দেখে ইফতি হালকা হাসল। নূর আরাবিকে নিয়ে ওদের টেবিলের সামনে নিয়ে দাঁড়াল। ঠিক তখনই জায়ান কথা বলা শেষ করে এসেছে। জায়ানকে দেখেই আরাবি মাথা নিচু করে রইল। জায়ান আরাবির দিকে অদ্ভুত দৃষ্টিতে তাকিয়ে। নূর বলল, ভাইয়া দেখো সারপ্রাইজ, ভাবিকে নিয়ে আসলাম। জায়ান শীতল কণ্ঠে জিজ্ঞেস করল, হু, কোথায় পেলি ওকে? ইফতি জবাবে বলে, গরম লাগার কারণে ভাবি আর ওনার ফ্রেন্ড ক্যাফেতে এসেছে কোল্ড ড্রিঙ্কসের জন্যে। ক্যাফেতেই দেখা হলো মাত্র, তাই নূর আমি গিয়ে নিয়ে আসলাম। আমাদের সাথে যেন জয়েন করে। ভালো করেছি না ভাইয়া? জায়ান ইফতির কথা পরিপ্রেক্ষিতে কিছুই বলল না। শীতল চাহনিতে সে তাকিয়ে আরাবির দিকে। আরাবি চোখ তুলে একবার তাকালো জায়ানের দিকে। তাকাতেই জায়ানের ওই শীতল চোখের চাহনি দেখে ওর অন্তর আত্মা কেঁপে উঠল। এইভাবে তাকিয়ে আছে কেন লোকটা ওর দিকে? কি যেন আছে ওই দৃষ্টির মাঝে। আরাবির বুকের ভিতর এফর ওফর করে দেয় ওই চাহনি। আরাবি ভয়ের সাথে ঢোক গিলল। শুকিয়ে যাও, গলাটা একটু ভিজানোর বড্ড দরকার। জায়ানের শান্ত কণ্ঠ শোনা গেল, হেভ আ সিট। নূর জায়ানের কথা শুনে টেনে আরাবিকে বসিয়ে দিল। ইফতিও আলিফাকে বসার জন্যে বলল। আলিফা আরাবির দিকে তাকাল। আরাবির একপাশে নূর বসেছে, অন্য পাশ খালি। আরাবির হবু বর সামনে দাঁড়ানো, সেই বসবে ওই খালি জায়গাটায়। আলিফা পরিস্থিতি বুঝে অপর পাশে গিয়ে বসে পড়ল। ওর পাশে বসল ইফতি। তবে মাঝে যথেষ্ট জায়গা রেখে বসেছে ছেলেটা। আলিফার ভালো লাগলো ব্যাপারটা দেখে। এদিকে আরাবি চুপচাপ বসে ক্রমাগত হাত কচলাচ্ছে। নার্ভাসনেস এর ঠেলায় ও বোধহয় মরে টরে যাবে। আরাবি বিড়বিড় করল, ইয়া মাবুদ, আমাকে একটু স্বাভাবিক করে দেও। কিন্তু তা আর হলে তো। আরাবির কাঁপাকাঁপি আরও এক ধাপ বাড়িয়ে দেওয়ার জন্যে জায়ান ধপ করে বসে পড়ল ওর পাশে। একদম ওর গা ঘেঁষে বসল। আরাবির শ্বাস গলায় আটকে গেল। পুরো শরীর বরফের জমে গিয়েছে ওর। জায়ানের বাহু আরাবির বাহুর সাথে একেবারে লেগে। আরাবির যেখানটায় জায়ানের স্পর্শ করছে, আরাবির মনে হচ্ছে সেই জায়গাটায় কেউ আগুন লাগিয়ে দিয়েছে। এসির মাঝেও ঘামতে লাগলো আরাবি। জায়ান আরাবির অবস্থা দেখে সবার আড়ালে ঠোঁট কামড়ে মৃদু হাসল। আলিফা আর ইফতি নূরের বকবক শুনতে ব্যস্ত। জায়ান মাথাটা নিচু করে আরাবির কানে ফু দিল। এমন করাতে ভয়ানকভাবে কেঁপে উঠল আরাবি। হাঁটুর কাছের জামা সজোরে খামছে ধরল। হৃৎপিণ্ডটা বোধহয় বুক চিরে বেরিয়ে আসবে। আরাবির সেই কাপা হাতটা জায়ান নিজের হাত দ্বারা চেপে ধরল। জায়ানের এক একটা কাণ্ডে যেন আরাবি 440 বোল্ডের ঝটকা খাচ্ছে। কি হচ্ছে ওর সাথে? কেন হচ্ছে? লোকটা এমন কেন করছে? সেদিনের জায়ান আর আজকের জায়ান এক না। কোনোভাবেই এক না। অন্তত আরাবির কাছে তো নাই। জায়ান আরাবির হাতটা আরও একটু শক্ত করে ধরে। আরাবির কানে ফিসফিস করে বলল, টেক এ ব্রেথ। আরাবি সাথে সাথে মাথাটা সরিয়ে ফেলল। জোরে জোরে শ্বাস নিচ্ছে আরাবি। জায়ানের হাতের মাঝে থাকা হাতটা ছাড়ানোর চেষ্টা করতে লাগল, কিন্তু কোনোভাবেই পারছে। আরাবি এইবার না পেরে কাপা গলায় নিচু কণ্ঠে বলে, হাতটা ছাড়ুন প্লিজ। জায়ানের কোন জবাব নেই। সে নির্বিকার। ইয়া মাবুদ, এই কোন লোকের খপ্পরে পড়ল ও, ভাবছে আরাবি। আরাবি আবারও বলে, ছাড়ুন না প্লিজ। জায়ানের ভাবলেশহীন উত্তর, উহু, এইভাবেই থাকুক।
এই উত্তরে যেন আরাবির কেঁদে দেবার মতো অবস্থা। ঠোঁট ভেঙে কান্না আসছে ওর। এইভাবেই থাকুক বললেই হলো নাকি? এমনভাবে আরাবি থাকবে কিভাবে? এই যে আরাবির হাত পা কাঁপছে, হাঁপানি রোগীর মতো শ্বাস নিচ্ছে, হৃৎপিণ্ড ধরাস ধরাস করছে। এইভাবে কি থাকা যায়? উহু, একদম না। আজ আরাবির মরেই যাবে। একদম মরে যাবে। সেদিন ওকে কি ধমকটাই না দিল। জায়ানের ধমক খেয়ে আরাবির রুহ উড়ে যাওয়ার উপক্রম হয়েছিল। আর আজ লোকটা এসব কি করছে? একটা মানুষ রাতারাতি এমন ভাবে বদলে যেতে পারে কি করে? মানে কিভাবে? জানা নেই আরাবির। কিচ্ছু জানা নেই। জড়সড় হয়ে বসা থাকা আরাবির উদ্দেশ্যে প্রশ্নটা করল জায়ান। আরাবি এহেন প্রশ্নে কি উত্তর দিবে ভেবে পেল না। তবুও আমতা আমতা করে বলে উঠল, আং। আংটিটা খোলার সময় একটু ছিলে গিয়েছিল। জায়ান ভ্রু কুঁচকালো আরাবির কথা শুনে। ব্যান্ডেজটায় এখনো তাজা রক্ত ভেসে আছে। আলতো করে হাত ছোঁয়ালো সেখানে জায়ান। জায়ানের স্পর্শে জায়গাটা কেমন শিরশির করছে আরাবির। জায়ানের ধীর আওয়াজ, ব্যথা আছে। উহু, এখনো রক্ত লেগে যে। ব্যাগের সাথে লেগে আবার ব্যথা পেয়েছিলাম। চলো আমার সাথে। আকস্মিক জায়ানের এই কথায় আশ্চর্য হল আরাবি। চোখ তুলে তাকালো জায়ানের দিকে। জায়ান নির্বিকারে ওর দিকে তাকিয়ে। কিন্তু জায়ানের চোখে আরাবি দেখতে পাচ্ছে একরাশ ব্যাকুলতা, অস্থিরতা। তবে কি তা ওর জন্যেই? কিন্তু ওর জন্য কেনই বা এত অস্থির আর ব্যাকুল হবে লোকটা? আজ নিয়ে মাত্র 2 দিন হলো ওদের দেখা। আরাবি বিড়বিড় করল, আপনি আস্ত একটা ধাঁধা। এই ধাঁধার উত্তর আমি মিলাবো কিভাবে? কিছু প্রশ্নের উত্তর জানতে হলে অপেক্ষা করতে হয়। হকচকিয়ে গেল আরাবি। এত আস্তে কথা বলল তাও লোকটা শুনে ফেলল। কি ভয়ানক ব্যাপার স্যাপার। আরাবির ভাবনার মাঝে জায়ান গম্ভীর স্বরে বলে, চলো। আরাবি মিনমিন করে জিজ্ঞেস করল, কোথায় যাব? ডাক্তারের কাছে। আরাবি অবাক। কিন্তু কেন? কোনো উত্তর দিল না জায়ান। সে এখনো আরাবির হাতের ব্যান্ডেজের দিকে তাকিয়ে। আরাবি শুকনো গলায় বলে, লাগবে না তো। একটুখানি কেটেছে। আমার ব্যাগে ব্যান্ডেজ আছে। আমি আলিফাকে দিয়ে করিয়ে নিব। কথাটা শোনা মাত্রই তীক্ষ্ণ দৃষ্টিতে তাকালো জায়ান আরাবির দিকে। আরাবি ভয় পেয়ে মাথা নিচু করে নিল। আশ্চর্য, লোকটা এভাবে তাকাচ্ছে কেন? একটু আগেই তো কি সুন্দর নরম কণ্ঠে কথা বলছিল। এখন আবার সেদিনের মতো তাকাচ্ছে। ভাই, তুমি কিছু বলছো না কেন? নূরের প্রশ্নে আরাবি দ্রুত জায়ান থেকে একটু সরে বসার চেষ্টা করতে লাগল। কিন্তু জায়ান তা হতে দিলে তো। সে এখনো আরাবির হাত ধরে বসে। তবে খুব নরম স্পর্শে ধরেছে আরাবির হাতটা। যেন আরাবি একটুও ব্যথা না পায়। বুকের ভিতরটা কেমন কেঁপে কেঁপে উঠছে। জায়ানের একটুখানি ছোঁয়াতেই যেন আরাবির মন আরাবিকে বলছে, ইনি সেই জন যেই জন তোকে সবসময় সবকিছু থেকে আগলে রাখবে। তোর একমাত্র নির্ভরযোগ্য, ভরসাযোগ্য ব্যক্তি। যার কাছে তুই নির্দ্বিধায় নিজেকে বিলিয়ে দিতে পারবি। কিন্তু মন এমনটা কেন বলছে? কি কারণে এমন হচ্ছে? যেখানে অন্য সব ছেলে আরাবির দিকে একটু আওর চোখে তাকালেই আরাবির অস্বস্তি লাগে, সেখানে জায়ান আরাবির সাথে প্রায় এক প্রকার গা ঘেঁষে বসে আছে। সাথে ওর হাত ধরে আছে। কিন্তু আরাবির একটুও খারাপ লাগছে না। বরং সারা মন প্রাণ জুড়ে ভালোলাগার প্রজাপতিরা এদিক সেদিকে উড়াউড়ি করছে। আনমনেই আরাবির ঠোঁটের কোণে লজ্জা রাঙা হাসি ফুটে উঠল। এতক্ষণের ভয়, ডর, জোরতা সব যেন একনিমিষে কোথাও গায়েব হয়ে গেল।
খাওয়া দাওয়ার পর্ব শেষ হতেই নূর সিদ্ধান্ত নিল দূরে কোথায় ঘুরতে যাবে। আরাবী আর আলিফাকেও ওদের সাথে যেতে হবে। তা শুনে আরাবী ভরকে গেল। সে কিভাবে যাবে? দুপুর ৩টা বাজে। বাড়ি ফিরতে হবে, না হলে ওর বাবা চিন্তা করবেন। আর বাবাকে যে ফোন করে জানাবো। তো জানাবেটা কি? যে ও জায়ানের সাথে আছে। এটা আরাবী কখনোই বলতে পারবে না। লজ্জায় আরাবী তৎক্ষণাৎ মরে যাবে। কি মনে করবে ওর বাবা আর মা? বলবে বিয়ে ঠিক হয়েছে, একদিনই হয়নি। এখনই হবু বর এর সাথে ঘোরাঘুরি শুরু করে দিয়েছে। আরাবী ইতস্ততভাবেই বলে উঠল, নূর বলছিলাম কি, তোমরা ঘুরতে যাও। আমি অন্য একদিন যাব নেহ তোমাদের সাথে। আলিফাকে ওর বাড়ি ফিরতে হবে। আঙ্কেল আবার একটু চিন্তিত ওর বিষয়ে। জায়ান আরাবীর কথা শুনে শীতল দৃষ্টিতে তাকাল। আরাবী সেটা বুঝতে পেরে এদিন ওদিক নজর ঘুরিয়ে নিল। জায়ান বলে উঠল, আরাবী ঠিক বলছে। ইফতি। জি ভাই। ইফতি এগিয়ে আসতেই, নূরকে নিয়ে তুই চলে যা। আমি আরাবী আর আলিফাকে ড্রপ করে সোজা অফিসে আসছি। আচ্ছা ভাই। আরাবী জায়ানের ড্রপ করে দেওয়া কথা শুনে কিছু বলবে, তার আগেই জায়ানের ঠান্ডা কণ্ঠ, ডোন্ট সে আ ওয়ার্ড। আমি যেহেতু বলেছি ড্রপ করে দিব, মানে দিব। আরাবী সাথে সাথে বলতে চাওয়া কথাটা গিলে ফেলল। যেইভাবে তাকায় লোকটা, মানুষ কথা আর বলবে কিভাবে? ইফতিয়ার নূর মিটিমিটি হাসছে ওদের ভাইয়ের দিকে তাকিয়ে। জায়ান বিরক্ত হল এই দুটোর কাণ্ডে। চাপা ধমক দিয়ে বলল, কি সমস্যা তোদের? নূর হাসি বন্ধ করে সাথে সাথে বলে, কোনো সমস্যা নেই ভাইয়া। এই যে তুমি ভাবির সাথে আরেকটু টাইম স্পেন্ড করতে চাচ্ছ, আমার আর ইফতি ভাইয়ার এতে কোনো সমস্যা নেই। তুমি চাইলে ভাবির সাথে আজ সারাটাক্ষণ থাকতে পারো, এতেও আমার আর ইফতি ভাইয়ার কোনো সমস্যা নেই। একনাগাড়ে কথাগুলো বলে ফেলল নূর। নূরের এমন কথায় জায়ান কোনো গুরুত্ব দিল না। এদিকে ইফতি আর আলিফা হেসে দিয়েছে। আর আরাবী লজ্জায় পারে না মাটি ফাঁকা করে তার মধ্যে ঢুকে যেতে। কি একটা অবস্থা! এইভাবে তাকে লজ্জা দেওয়ার কোনো মানে আছে? নূর মেয়েটা অতিরিক্ত কথা বলে। আরাবী ঠোঁট ফুলিয়ে দাঁড়িয়ে রইল। ইফতি হাসি থামিয়ে বলে, নূর চল, দেরি হয়ে যাচ্ছে। আসি ভাবি। ভালো থাকবেন। আসি ভাবি। আমি কিন্তু আবার তোমার সাথে দেখা করব। নেক্সট দেখা হলে কিন্তু আমরা ঘুরতে যাব বলে দিলাম। আমরা শপিংও করব। এখন আমি একা নই, তুমিও আছো আমার দলে। দুজন মিলে একসাথে ভাইয়ার পকেট খালি করব। জায়ান বিরক্ত হয়ে ইফতিকে ইশারা করল নূরকে নিয়ে যাওয়ার জন্যে। ইফতি ইশারা বুঝতে পেরে সাথে সাথে নূরের মুখ চেপে ধরল। আরে বোন আমার, চুপ যা। এত কথা বলিস না। নূর ইফতির হাতে কামড় দিয়ে দিল। ব্যথা পেয়ে ইফতি হাত সরিয়ে নিল। নূর রাগী গলায় বলে, আমার কথা বলার সময় ডিস্টার্ব করবা না ভাইয়া, না হলে কিন্তু খুব খারাপ হবে। আচ্ছা বুঝেছি, চল তো। ভাইয়া রেগে যাচ্ছে। নূর মুখ ভেঙচি কেটে বাইকে গিয়ে উঠে বসল। ইফতি গিয়ে বাইক স্টার্ট দিয়ে চলে গেল। ওরা যেতেই জায়ান আরাবীর উদ্দেশ্যে বলে, গাড়িতে উঠো। জায়ান ফ্রন্ট সিটের দরজা খুলে দিতেই আরাবী গাড়িতে উঠে বসল। আলিফা নিজেই গাড়ির দরজা খুলে পিছনে বসতে বসতে বলে, আমি নিজেই উঠতে পারবো ভাইয়া, আপনি বরং আপনার বউয়ের দিকে নজর দিন। জায়ান নিস্তব্ধে বাঁকা হাসল। বলল, নজর আমার সবসময় তার দিকেই থাকে। কথাটা শোনা মাত্রই আরাবী চোখ বড় বড় করে তাকাল। লোকটা কিসব বলে আলিফার সামনে? একটুও কি লজ্জা নেই নাকি?
হঠাৎ টুং করে একটা মেসেজ আসে আরাবির ফোনে। আরাবি মেসেজটা ওপেন করে দেখে আলিফার মেসেজ। মেসেজটা পড়েই আলিফা লজ্জায় হাঁসফাঁস করতে লাগল। এত অসভ্য এই মেয়েটা! কি সব নির্লজ্জ কথাবার্তা লিখে মেসেজ পাঠাচ্ছে। মেসেজটা আবার পড়ল আরাবি। লাজুক হাসল ও। আলিফার উদ্দেশ্যে লিখে পাঠাল, অসভ্য কথা কমিয়ে বল। সে আছে এখানে। আমাকে আর লজ্জা দিস না প্লিজ। বান্ধবীর মেসেজের উত্তর দেখে আলিফা মিটিমিটি হাসতে লাগল। এদিকে জায়ান এসে গাড়িতে বসল। তারপর বলে, সিট বেল্ট বেঁধে নেও। আরাবি জিভ কাটল। ইস, সে তো এটার কথা ভুলেই গিয়েছিল। আরাবি দ্রুত সিট বেল্ট লাগাল। জায়ান গাড়ি স্টার্ট দিল। এর মধ্যে আর কোনো কথা হলো না। সবার আগে আলিফার বাড়ি পড়ায়। আলিফাকে আগে নামিয়ে দিল জায়ান। আলিফা যাওয়ার সময় আরাবিকে চোখ টিপ মেরে গিয়েছে। বিনিময়ে আরাবি চোখ রাঙ্গানি দিয়েছে আলিফা। তারপর আবারও গাড়ি চলতে শুরু করল। একেবারে আরাবিদের বাড়ির গেটের সামনে এসে থামল। আরাবি সিট বেল্ট খুলেছে মাত্র। হঠাৎ জায়ান বলল, তোমার ব্যাগটা দেও। বুঝতে পারল না আরাবি। ব্যাগ? জায়ান চোখের ইশারায় দেখাল। আরাবি এইবার বুঝল জায়ানের দিকে ব্যাগটা এগিয়ে দিল। জায়ান ব্যাগটা নিল না, তবে বলল, ব্যান্ডেজ বের করো। আরাবির আজ কি হয়েছে কে জানে। ও মন্ত্রমুগ্ধের মতো জায়ান যা যা বলছে তাই করছে। আরাবি ব্যান্ডেজ বের করে জায়ানের দিকে এগিয়ে দিল। জায়ান সেটা হাতে নিয়ে বিনাবাক্যে আরাবির হাত টেনে নিজের কাছে নিয়ে আসল। খানিক কেঁপে উঠল আরাবি, তবে কিছু বলল না। জায়ান খুব যতনা আরাবির হাতের ব্যান্ডেজটা খুলে ফেলল। খুব নরমভাবে স্পর্শ করছে, যেন আরাবিকে একটু জোরে ছুলেই আরাবি ব্যথা পাবে। জায়ানের প্রতিটা স্পর্শে আরাবি দেহ মন কেমন চনমনিয়ে উঠছে। পায়ের তলায় সুরসুরি লাগছে। আরাবি ঠোঁট কামড়ে বসে রইল। জায়ান সুন্দরভাবে আবারও আরাবির হাতে ব্যান্ডেজ করে দিল। তারপর আরাবির হাত দ্রুত ছেড়ে দিয়ে সিটে হেলান দিয়ে চোখ বন্ধ করে নিল। আরাবি ফ্যালফ্যাল করে তাকিয়ে আছে জায়ানের দিকে। জায়ান চোখ বন্ধ করা অবস্থাতেই শক্ত কণ্ঠে বলল, যাচ্ছ না কেন? আরাবি কথাটা শুনেই হুড়মুড়িয়ে গাড়ি থেকে বের হয়ে আসল। এ কেমন লোক রে বাবা! এইভাবে বলার কি আছে? লোকটা অদ্ভুত। এই নরম তো আবার এই গরম। আরাবি বাড়ির দিকে পা বাড়াতে নিয়েও থেমে গেল। এভাবে চলে যাওয়াটা ভালো দেখায় না। হাজার হোক লোকটা ওর হবু বর। আরাবি আবার ফিরে আসল। জায়ানের দিকের দরজার কাছে গিয়ে দাঁড়াল। ইতস্ততভাবে জানালায় ঠকঠক আওয়াজ করল। আবার কি চাই? নাক মুখ কুঁচকে এলো আরাবির। এটা কেমন প্রশ্ন? আরাবি নিজেকে স্বাভাবিক করে নিয়ে বলে, জি বাড়িতে আসুন। জায়ানের জবাব নেই। আরাবি জানালা দিয়ে ভিতরে জায়ান কি করছে দেখার চেষ্টা করল, কিন্তু কিছুই দেখা যাচ্ছে না। ফোঁস করে শ্বাস ফেলে আরাবি নিজেই আবার বলে, বাড়িতে আসুন। এইভাবে গেটের কাছ থেকে চলে যাবেন? বিষয়টা খারাপ দেখায়। আসলে কি খাওয়াবে? জায়ানের সোজাসাপটা প্রশ্ন। এমন প্রশ্নে আরাবি কি উত্তর দিবে জানে না। জীবনেও শুনেনি কাউকে বাড়িতে আসার কথা বললে সে ব্যক্তি সোজাসাপটা জিজ্ঞেস করে আসলে কি খাওয়াবে। এই জায়ান নামক ব্যক্তিটা অদ্ভুত, বড্ড অদ্ভুত। আরাবি ধীর আওয়াজে বলে, আপনি আগে আসুন তো। আমি আপনার জন্যে চাপ, পাকোড়া, পাস্তা, নুডলস, যা যা আপনি খেতে চান বানিয়ে দিব। বাট আই লাভ সুইটস মোর। আরাবি সরল মনে বলল, হ্যাঁ তাও বানিয়ে খাওয়াবো। আমি রসমালাই, গোলাপজাম বানাতে পারি।
এইগুলা না অন্য মিষ্টি? কথাটা বলেই জায়ান গাড়ির জানালা খুলে অদ্ভুত দৃষ্টিতে তাকালো আরাবির দিকে। আরাবি সাথে সাথে দৃষ্টি নত করল। জায়ান বাঁকা হেসে বলে, বাড়ি যাও। আমি আসব না। কারণ আমি জানি আমি যেই মিষ্টির কথা বলছি তুমি তা আমায় বিয়ের পর ছাড়া দিতে পারবে না। আর আমিও বিয়ের আগেই মিষ্টি খেতে চাই না। গোলমেলে কথাটা বুঝতে পারল না আরাবি। চিন্তায় বিভোর সে কথাটা নিয়ে। আরাবি ভাবতে ভাবতে বাড়ির দিকে পা বাড়াল। হঠাৎ পিছন থেকে জায়ান ডেকে উঠল, আরাবি! ইস, কি সুন্দর সেই ডাক! একেবারে আরাবির কলিজায় গিয়ে লাগে। কারো মুখে নিজের নামটা শুনতে এত ভালো লাগে জানা ছিল না আরাবির। আরাবি সময় নিয়ে পিছনে ঘুরে তাকাল। আরাবি তাকাতেই জায়ান শীতল কণ্ঠে বলল, আর কখনো আমার সামনে ঠোঁট কামড়াবে না। আই কান্ট কন্ট্রোল মাইসেলফ দেন। কথাটা শেষ করতে দেরি জায়ানের গাড়ি ছুটিয়ে যেতে দেরি নেই। আরাবি হা করে জায়ানের যাওয়ার পথের দিকে তাকিয়ে রইল। জায়ানের এমন অদ্ভুত কথাবার্তা ওর মাথায় কিলবিল করতে লাগল। জায়ানের কথার অর্থ ভাবতে ভাবতে আরাবি নিজেদের ফ্ল্যাটে চলে আসল। লিপি বেগম দরজা খুলে দিলেন। ভ্রুকুচকে আরাবিকে খানিক দেখল, তবে কিছু বলল না। কারণ বসার ঘরে জিহাদ সাহেব বসে আছেন। তাই মুখ ফিরিয়ে চলে গেলেন। আরাবি বাবার সাথে কিছু কথা বলে রুমে চলে আসল। গোসল করে ফ্রেশ হয়ে আসল। এখনো ভাবছে জায়ানের কথা। বিড়বিড় করে বার কয়েক জায়ানের কথা আওড়াল। হঠাৎ কিছু একটা বুঝে চমকে উঠল আরাবি। থম মেরে দাঁড়িয়ে রইল। রক্ত হিম হয়ে গিয়েছে ওর। আকস্মিক চাপা চিৎকার দিয়ে বালিশে মুখ গুজে দিল আরাবি। ভাগ্যিস কেউ শুনেনি। কারণ ওর রুমটা বসার ঘর থেকে একটু সাইডে। আরাবির লজ্জায় দম বন্ধ হয়ে আসছে। নাক কান গাল গরম হয়ে গিয়েছে। আরাবি বালিশে মুখ গুজে বিড়বিড় করল, শেষমেশ কিনা এমন নির্লজ্জ ছেলেকেই আমার বর হতে হল। অসভ্য, অসভ্য, অসভ্য। আজ শুক্রবার। সাপ্তাহিক ছুটির দিন। সকাল থেকে আরাবি বসে নেই। একে একে ঘরের সব কাজ আজ সে একা হাতেই করছে। এখন রান্না করছে। অবশ্য রান্না প্রায় হয়ে এসেছে। ফাহিম বোনের হাতের পাস্তা খেতে চেয়েছে। সেটাই বানাচ্ছে আরাবি। চুলোয় পাস্তা সিদ্ধ দিয়ে কাটাকুটি করছে আরাবি। এমন সময় কলিং বেল বেজে উঠল। আরাবি ভ্রুক্ষেপ করল না। বসার ঘরে লিপি বেগম আর ফিহা আছে। তাদের মাঝেই কেউ গিয়ে খুলে দিবে। আরাবি পেঁয়াজ কাঁচা মরিচ কেটে নিয়েছে। পাস্তাটা চুলোয় বসিয়ে দিয়ে নাড়াচাড়া করছে আরাবি। এমন সময় রান্নাঘরে এসে হাজির হয় ফিহা। এসেই আরাবিকে দেখে মুখের বিকৃতি আকার করল। ফিহা বলল, তোর শ্বশুরবাড়ির লোক এসেছে। আম্মু তোকে ভালোভাবে হাত মুখ ধুয়ে পরিপাটি হয়ে আসতে বলেছে। আরাবি কথাটা শুনেই বড় বড় চোখে তাকাল। মনে মনে বলল, ইয়া মাবুদ! হঠাৎ তারা আসলো যে! আরাবি ঝটপট পাস্তা বানিয়ে রুমের দিকে ছুট লাগাল। সুন্দরভাবে ফ্রেশ হয়ে একটা বেবি পিঙ্ক কালার গোল জামা পরে নিল। জামাটা আরাবির খুব পছন্দ। স্পেশালি জামাটার ওড়না। ওড়নায় খুব সুন্দর কারুকাজ করা। আরাবি এইবার বসার ঘরে গেল। গিয়ে দেখল ওর হবু শাশুড়ি, চাচি শাশুড়ি আর নূর এসেছে। নূর আরাবিকে দেখা মাত্রই দৌড়ে উঠে গিয়ে আরাবিকে জড়িয়ে ধরল। তারপর বলল, জানো ভাবি, আমি তোমায় কত্ত মিস করেছি। ভাইয়াটা না অনেক শয়তান। কত করে বললাম ভাবির নাম্বারটা দেও। আমি ভাবির সাথে ভিডিও কলে কথা বলবো। শয়তানটা দিলই না। তুমি কিন্তু ভাইয়াকে বকা দিয়ে দিবে, এর জন্যে ঠিক আছে। আরাবির নূরের একনাগারে বলা এতগুলো কথা ঠাউর করতে সময় লাগল।
তারপর জোরপূর্বক হেসে আরাবি মাথা দুলাল। আরাবি সাথী বেগম আর মিলি বেগমকে সালাম দিলেন। তারাও সালামের জবাব নিলেন। সাথী বেগম বলেন, আমরা এসেছিলাম আরাবিকে নিয়ে যাওয়ার জন্যে। ওকে নিয়ে আজ জুয়েলার্সের দোকানে গিয়ে গহনা বানাতে দিয়ে আসব। আপনার এতে কোনো আপত্তি আছে আপা, ভাই সাহেব? জিহাদ সাহেব হেসে বলেন, নাহ না আপা, সমস্যা নেই। আপনারা যান নিয়ে ওকে। এমনিতেও তো আর কয়েকদিন পর মেয়ে আমার আপনাদেরই হয়ে যাবে। তখন উল্টো ওকে নেয়ার সময় আমার অনুমতি লাগবে আপনাদের কাছ থেকে। বলতে বলতে জিহাদ সাহেব মন খারাপ করে আরাবির দিকে তাকালেন। মেয়েটা তার বড্ড আদরের। কলিজার টুকরো মেয়েটাকে আর কয়েকদিন পর পরের ঘরে পাঠিয়ে দিবেন ভাবলেই তার দম বন্ধ হয়ে আসে। আরাবিও বাবার দিকে মলিন হেসে তাকাল। চোখে ওর একরাশ কাতরতা। পরিবার আপনজন ছেড়ে চলে যাবে কয়েকদিন পর। সেই দুঃখের হাহাকারে ভিতরটা কেমন খালি খালি হয়ে আসছে এখনই। লিপি বেগম বলেন, আরাবি যা, রেডি হয়ে আয়। আরাবি নিচু স্বরে বলে, আমি রেডি মা, শুধু হিজাব বাঁধলেই হবে। আরাবি রুমে এসে সুন্দরভাবে একটা হিজাব বেঁধে নিল। কি মনে করে যেন চোখে কাজল দিল আর ঠোঁটে হালকা লিপগ্লস। আনমনেই হাসল আরাবি নিজেকে দেখে। সেদিন জায়ানের কথাগুলো মানে বুঝার পর থেকে আরাবি হুটহাট লজ্জা পেয়ে বসে। এই যেমন এখন হঠাৎই জায়ানের কথা ওর মনে পড়ে গেল। আর এখন লজ্জায় গাল গরম হয়ে উঠেছে ওর। মনে মনে জায়ানকে আরেকবার অসভ্য উপাধি দিয়ে বেরিয়ে আসলো আরাবি। এসেই দেখে ফিহাও তৈরি হয়ে দাঁড়িয়ে। ভ্রু কুচকালো আরাবি। এই মেয়ে এমন সেজেগুজে আছে কেন? ওকে আরও অবাক করে দিয়ে ফিহা বলে, চলুন আন্টি, আরাবি আপু এসে পড়েছে। ফিহার মুখে আপু ডাক শুনে আসমান থেকে পড়ল আরাবি। রাতারাতি এত পরিবর্তন! ফিহার এসব নাটক সহ্য হচ্ছে না আরাবির। দাঁত খিচিয়ে রয়েছে। নেহাত ওর শ্বশুরবাড়ির লোক আছে এখানে না হলে। আরাবি ফিহা দুটো করা কথা নিশ্চিত শোনাত। সবাইকে বলে ওরা শপিং মলের উদ্দেশ্য বেরিয়ে পড়ল। জুয়েলারি শপে আসতেই অবাক হল আরাবি। কারণ গাড়ি পার্কিং এরিয়াতে আগে থেকেই জায়ান আর ইফতি দাঁড়ানো। তারা নামতেই জায়ান আর ইফতি এগিয়ে আসল। জায়ান আরাবির দিকে তাকিয়ে জিজ্ঞেস করল, আসতে কোনো অসুবিধা হয়নি তো? আরাবি মাথা দুলিয়া না বুঝাল। লজ্জায় আরাবির গালে লাল আভা দেখা দিল। সেদিনের ঘটনার কথা মনে পড়ে গিয়েছে জায়ানকে দেখে। আরাবি লজ্জা পাচ্ছে, এদিকে অসভ্য লোকটার কোনো হেলদোল নেই। ফিহাহা করে তাকিয়ে আছে জায়ান আর ইফতির দিকে। কেউ কারো থেকে কম না। দুভাইই সুদর্শন। সাথী বেগম ফিহাকে পরিচয় করিয়ে দিল। জায়ান ভদ্রতার খাতিরে জিজ্ঞেস করল, ভালো আছো? ফিহা কেমন যেন হাতে আকাশের চাঁদ পেয়ে গিয়েছে। বেশ ভাব নিয়ে বলে, আমি ভালো আছি জায়ান ভাইয়া। আপনি কেমন আছেন? বাই দা ওয়ে, আপনাকে এই ব্লাস শুটে দারুণ লাগছে। আরাবি ফিহার কথা শুনে রাগান্বিত দৃষ্টিতে ফিহার দিকে তাকাল। ছড়ামো শুরু হয়ে গিয়েছে অসহ্য। আরাবির মস্তিষ্কে যেন ঈর্ষারা কিলবিলিয়ে উঠল। জায়ান ফিহার কথার কোনো গুরুত্বই দিল না। সবার উদ্দেশ্যে বলল, ভিতরে চলো সবাই। সাথী বেগম, মিলি বেগম ফিহাকে নিয়ে ভিতরে চলে গেলেন। নূর দাঁড়িয়ে আছে দেখে জায়ান শান্ত কণ্ঠে বলে, যাচ্ছিস না যে? ভাবিকে নিয়ে যাব। তুই যা, ও পরে আসবে। না, ভাবি আমার সাথেই যাবে। তোর অনলাইনে যেই যেই ড্রেসগুলো অর্ডার দিয়েছিলি সব ক্যান্সেল। ব্ল্যাকমেইল করা হচ্ছে। ভালো হবে দেখো। এর শোধ আমি তুলবই। ইফতি, ওকে নিয়ে যা। ড্রেস ক্যান্সেল করে দেবার ভয় নূর ইফতির সাথে চলে গেল। আরাবি ভাই বোনের খুনসুটি দেখে হাসছিল। জায়ান তাকাতেই সাথে সাথে হাসি বন্ধ করে দিল।
জায়ান পকেটে 2 হাত ভরে টান টান হয়ে দাঁড়াল। এদিক ওদিক ঘাড় নাড়িয়ে বলল, হাসি থামালে যে? জবাব দিল না আরাবী। এই লোকটার সামনে কেমন যেন মিয়ে যায় ও লজ্জায়। কণ্ঠ হতে শব্দরা বেরি হতে চায় না। লজ্জা পাচ্ছ কেন? আমি তো কিছুই করিনি। এইবার ভয়ঙ্কর রকম লজ্জা পেল আরাবী। এই লোকটা ইচ্ছে করে ওর সাথে এমন করছে আরাবী ভালোভাবেই জানে। জায়ান আরাবীর অবস্থা দেখে ঠোঁট কামড়ে হাসল। আরাবী মিস করে গেল জায়ানের সেই হাসি। হাসলে ছেলেটাকে যে মারাত্মক সুন্দর লাগে। জায়ান আরাবীর দিকে একধানে তাকিয়ে থাকল। হঠাৎ জায়ান বলে উঠল, ভীষণ সুন্দর লাগছে। ঘোরলাগা এমন কণ্ঠস্বর শুনে চকিতে তাকালো আরাবী। জায়ান ওর দিকেই তাকিয়ে আছে। নেশাগ্রস্ত সেই চাহনি, যা আরাবীর ভিতর শুদ্ধ কাঁপিয়ে দেয়। জায়ানের এই ছোট্ট প্রশংসাতেই যেন আরাবীর মন প্রাণ জুড়িয়ে গেল। আকস্মিক জায়ান এসে আরাবীর হাত নিজের হাতের মুঠোয় নিয়ে নিল। হালকা কাঁপল বোধ হয় আরাবী। জায়ান আরাবীর হাত ধরে শপিং মলে ভিতরে প্রবেশ করল। জুয়েলারি শপে যেতেই ফিহা এসে জায়ানের ডান হাত হঠাৎ করে চেপে ধরে বলে, কোথায় ছিলে ভাইয়া? আমি অপেক্ষা করছিলাম তোমার। দাঁতে দাঁত চেপে আরাবী। আপনি থেকে সোজা তুমিতে এসে পড়েছে। এটা যে ওর বোন ভাবতেও আরাবীর ঘৃণা লাগে। এদিকে জায়ান ভয়ানক রেগে তাকালো ফিহার দিকে। ফিহা জায়ানের রাগত মুখশ্রী দেখে ভয় পেয়ে সাথে সাথে জায়ানের হাত ছেড়ে দিল। জায়ান চিবিয়ে চিবিয়ে বলল, আই শুড নেভার সি ইউ ডুইং দিস এগেইন। আদারওয়াইজ আমার থেকে খারাপ কেউ হবে না। জাস্ট বিকজ ও ফোর বোন বলে আমি কিছু বললাম না। বাট বি কেয়ারফুল নেক্সট টাইম। ফিহা ভয় পেয়ে সরে গেল। আরাবী বোনের এমন কাণ্ডে ভীষণ লজ্জিত হল। আহত সুরে বলল, আমার বোনটা একটু ছটফটে। ওর পক্ষ থেকে আমি মা। জায়ান আরাবীকে মাঝপথে থামিয়ে দিল। বলল, ডিড আই টোল্ড ইউ টু অ্যাপোলোজাইজ অন হার বিহাফ? আরাবী জায়ানের এমন হাড়কাঁপানো ঠান্ডা কণ্ঠের কথায় ভয় পেয়ে বলে, না। আসলে। জাস্ট শাট আপ। আরাবী চুপ মেরে গেল জায়ানের ধমক খেয়ে। লোকটা রেগে গিয়েছে ভীষণ। আরাবী জায়ানের অগোচরে ফিহাকে চোখ রাঙানি দিল। ফিহার এত কোনো হেলদোল হল না। ও চলে গেল জুয়েলারি দেখতে। পুতুলের মতো বসে আছে আরাবী। আর দুই শাশুড়ি একের পর এক গহনা ওকে পরিয়ে যাচ্ছে তো যাচ্ছেই। জায়ান আরাবীর বরাবর বসে। সে ওর মাকে ইনস্ট্রাকশন দিচ্ছে কোনটা ভালো লাগছে নাকি ভালো লাগছে না। অবশেষে অনেক বাছাই দাছাইয়ের পর গহনা সিলেক্ট হল। আরাবী যেন হাফ ছেড়ে বাঁচল। আরাবী উঠে একটু সাইডে গিয়ে দাঁড়াল। একের পর এক গহনা পরতে পরতে ও ক্লান্ত হয়ে গিয়েছে। সিলেক্ট করা গহনাগুলোর দিকে তাকিয়ে আরাবী শুকনো ঢোক গিলল। এতগুলো গহনা ওর জন্যে নেওয়া হচ্ছে। এগুলো কিভাবে পরবে আরাবী? গহনা ভারে না জানিও বিয়ের দিন হাঁটতে নিয়ে উল্টেই না পড়ে যায়। মান সম্মান আর থাকবে না তাহলে। জায়ানের দৃষ্টি সর্বদা আরাবীর দিকে। মেয়েটার থেকে এক পলকের জন্যে যেন ও চোখ সরাতে পারে না। এমন সময় ফিহা আসলো হাতে একটা আংটি নিয়ে। এসেই বলে, ভাইয়া আংটিটা আমার পছন্দ হয়েছে। আমায় কি এটা আপনি কিনে দিবেন? জায়ান তাকালো না পর্যন্ত ফিহার দিকে। সেভাবে বসে থেকেই ইফতির উদ্দেশ্যে বলে, ইফতি ফিহা যেটা পছন্দ করেছে তা ওকে প্যাক করে দিয়ে দে। আচ্ছা ভাই। ফিহা দাঁতে দাঁত চেপে চলে গেল। কেমন ছেলে এটা! সামনে এমন সুন্দরী মেয়ে ঘুর ঘুর করছে। আর সে তাকাচ্ছেও না। ওই মেয়েটার মাঝে কি আছে যা ফিহার মাঝে নেই? আরাবীর থেকে ফিহা আরও দ্বিগুণ সুন্দর। আর মেয়েটার ড্রেস আপ দেখো আর ওকে দেখো। ও কি সুন্দর লেডিস জিন্স আর শর্ট টপস পরেছে।
ওর ফিগার এমনিতেও সুন্দর, আরও ও আজ টাইট ফিট পোশাক পরায় তা আরও বেশি দৃশ্যমান। তাতে ওকে আরও আকর্ষণীয় লাগছে। এই শপিং মলে প্রবেশ করার পর বেশ কয়েকজন ছেলে ওর দিকে তাকিয়েছিল, কিন্তু এই ছেলেটা ওর দিকে ফিরিয়েও তাকালো না। ফিহা বিড়বিড় করল, কে জানে ওই কালি পেতনিটাকে কি দেখো এত এই ছেলে। আরাবি স্বর্ণের খুব সুন্দর একটা ব্রেসলেট হাতে নিয়ে নেড়েচেড়ে দেখছে। এমন সময় ফিহা এসে ওর হাতটা আরাবির মুখের সামনে এনে বলল, দেখ দেখ জায়ান ভাইয়া আমাকে এই আংটিটা গিফট করেছে, সুন্দর না? আরাবি কথাটা শুনে চটজলদি ফিহার হাতের দিক তাকালো, অবাক হয়ে বলে, মানে কি? তোকে গিফট করবে মানে? মানে আবার কি? আমি আংটিটা দেখছিলাম, সে এসে বলে পছন্দ হয়েছে। আমি হ্যাঁ বলে দিতেই সে আমাকে এটা ঝটপট কিনে গিফট দিল। আরাবি নাক মুখ কুঁচকে ফেলল, জায়ানের দিকে একবার তাকালো। লোকটা তার দিকেই তাকিয়ে আরাবি দৃষ্টি সরিয়ে নিল। আরাবি জানে ফিহা মিথ্যে বলছে, তবে এর মাঝে একটু সত্যিও আছে। আংটিটা ওকে সত্যিই হয়তো জায়ান কিনে দিয়েছে। না হলে এই আংটি কিনার মতো কোন টাকা ফিহার কাছে নেই তা আরাবি ভালোভাবে জানে। মনটা কেমন যেন একটু খারাপ হয়ে গেল আরাবির। জায়ান ফিহাকে আংটিটা কিনে দিয়েছে শুনে বুকের ভিতরটায় একটা চিনচিনে ব্যথা অনুভব হল ওর। আরাবি মুখটা মলিন করে হাতের ব্রেসলেটটা রেখে চলে গেল ওখান থেকে। গিয়ে নূরের পাশে চুপচাপ দাঁড়িয়ে রইল। এদিকে আরাবিকে মন খারাপ করতে দেখে পৈশাচিক আনন্দ পেল ফিহা। আংটিটার দিকে তাকিয়ে খুশিতে গদগদে হয়ে গেল। শপিং শেষে সাথী বেগম আর মিলি বেগম চলে গেলেন। জায়ান, আরাবি, নূর, ইফতি, ফিহা ওরা রেস্টুরেন্টে যাবে। ছোটদের মাঝে তারা বড়রা অহেতুক না থেকে চলে গিয়েছেন। রেস্টুরেন্টটার ছাদে এসে বসেছে ওরা। খুব সুন্দরভাবে সাজানো ছাদটা। আরাবির মন খারাপ থাকায় ও সবার থেকে একটু সাইডে গিয়ে ছাদের রেলিং ঘেঁষে চুপ করে দাঁড়িয়ে রইল। উত্তাল হাওয়া বইছে। ছাদে নানান রকম ফুলের গাছ রয়েছে, সেখানে হরেক রকম ফুল ফুটেছে। বাতাসের সাথে সেই ফুলের ঘ্রাণ ভেসে আসছে। আরাবি লম্বা শ্বাস টানল। ভীষণ সুন্দর একটা ঘ্রাণ ফুলগুলোর সংমিশ্রণের। হঠাৎ নিজের পিছনে কারো অস্তিত্ব টের পেয়ে চোখ খুলল আরাবি। ঘাড় ঘুরিয়ে তাকিয়ে দেখে জায়ান দাঁড়িয়ে। দৃষ্টি তার ওর দিকেই। আরাবি চোখ সরিয়ে নিল। জায়ান গম্ভীর গলায় বলে, কোনো সমস্যা? আরাবির মিনমিনে কণ্ঠ, কি সমস্যা আবার? সেটাই তো জিজ্ঞেস করছি। কোনো সমস্যা? কোনো সমস্যা নেই। মন খারাপ যে? একটুও না। আমি তো দেখছি আপনার চোখের সমস্যা, জেনে রাখুন। আচ্ছা জেনে নিলাম। বলতে বলতে জায়ান আরাবির হাত টেনে ধরল। আরাবি হকচকিয়ে গেল। ঘাবড়ে গিয়ে বলে, কি করছেন? জায়ান কিছুই বলল না। নিজের পকেট থেকে সেই স্বর্ণের ব্রেসলেটটা বের করে আরাবির হাতে খুব যত্নে পরিয়ে দিতে দিতে বলে, পছন্দের জিনিস কখনো হাতছাড়া করতে হয় না। সময় করে নিজের করে নিতে হয়। ব্রেসলেট পরানো শেষে আরাবির হাতের কবজি চেপে জায়ান আরাবির ব্রেসলেট পরা জায়গাটায় খুব আলতোভাবে ঠোঁটের নরম স্পর্শ করল। হৃৎপিণ্ড থমকে যায় আরাবির। মাথাটা ভন ভন করছে। চোখ খিচে দাঁড়িয়ে রইল ও। এ কি করল জায়ান ওর সাথে? আরাবি নিজের ভারসাম্য সামলাতে না পেরে পড়ে যেতে নিলেই জায়ান আরাবিকে আগলে নিল নিজের কাছে। আরাবির শরীর ভীষণভাবে কাঁপছে। আর হবেই বা না কেন? এই প্রথম কোনো পুরুষ ওর এতটা কাছাকাছি এসেছে। তাই আরাবির অবস্থা এমন হয়েছে। নিস্তব্ধে হাসল জায়ান আরাবির অবস্থা দেখে। আরাবির কানের কাছে ফিসফিস করে আওড়াল, কৃষ্ণচূড়া, রাধাচূড়া অনেক আমি দেখেছি। সব ভুলেছি যেদিন আমি কাঠগোলাপের প্রেমে পড়েছি।
ঠিক আছো তুমি? জায়ানের কণ্ঠস্বর কানে এসে পৌঁছাতেই চট করে সরে আসলো আরাবি। লাজে রাঙা মুখ নিয়ে এদিক সেদিকে তাকাতে লাগল। ভয়ানক লজ্জা পেয়েছেও। এমন অসভ্য লোকের খপ্পরে পড়েছেও, যার একটা কর্মকাণ্ডে জান বেরিয়ে আসে আরাবির। এই যে একটু আগে ওর হাতের কবজিতে চুমু খেল লোকটা, কি রকম একটা অনুভূতি যে হচ্ছিল বলে বুঝানো যাবে না। শরীরটা এখনো স্থির হয়ে উঠে না। এই লোকের এমন সব কর্মকাণ্ডে আরাবি কাঁপতে কাঁপতে না জানি কবে ইন্তেকাল করে। আরাবির জবাব দিচ্ছে না দেখে জায়ান ভ্রু উঁচু করে বলে, আমি জাস্ট তোমার হাতের কবজিতে কিস করেছি, এতেই এই অবস্থা। তারপর হঠাৎ করে আরাবির কানের কাছে এসে বলল, বিয়ের পর তো আরো কত কি করব, তখন কি করবে তুমি? আরাবি ভয় পেয়ে কিঞ্চিত সরে গেল। একেবারে লেগে দাঁড়ালো রেলিংয়ের সাথে। রিনরিনে কণ্ঠে বলল, আমি এমন অসভ্য মানুষ জীবনেও দেখিনি। জায়ান ভ্রু কুঁচকালো আরাবির দিকে চেয়ে। কথাটা সে শুনেছে। হাতের আঙুলগুলো দ্বারা চুলগুলো ব্যাকব্রাশ করে বলে, সে তুমি আমায় যতই অসভ্য উপাধি দেও, ইট ডাজেন্ট ম্যাটার ফর মি। আমি দুনিয়ার সবার কাছে সভ্য হলেও শুধু একজনেরই কাছেই সারা জীবন অসভ্য থাকতে চাই। বুঝলে? কি সর্বনাশ! সব শুনে ফেলেছে। দেখা যায় এখন আর আরাবি একা একা নিজের সাথে কোনো কথাই বলতে পারবে না। জায়ান এগিয়ে গেল আরাবির দিকে। আরাবির পেছানোর জায়গা নেই, তাও সমানে পেছাতে চাচ্ছে। পারলে ছাদের রেলিংটাকে ভেঙে আরাবি পালিয়ে যায়। জায়ান আরাবির হাত ধরে দ্রুত নিজের কাছে নিয়ে আসল। আরাবি ভরকে তাকাতেই জায়ান এক ধমক দিল, কি সমস্যা? আমি বাঘ নাকি ভাল্লুক যে তোমায় খেয়ে ফেলব? আর একটু হলেই তো পড়ে যেতে। ডাফার একটা। লোকটা আসলেই পাগল। এই কিছুক্ষণ আগে ওর সাথে অসভ্য অসভ্য কথা বলছিল, আর এখন আবার ধমক দিচ্ছে। এমনিতেই জুয়েলারি শপের ব্যাপারটা নিয়ে আরাবির মন খারাপ, এখন আবার লোকটা ধমকাচ্ছে। অভিমানে আরাবির ছোট্ট হৃদয়টা টইটম্বুর হয়ে গেল। নিজের হাত জায়ানের হাতের থেকে ছাড়িয়ে নিয়ে চলে যেতে নিতেই জায়ান আবারও ওকে টেনে নিজের কাছে নিয়ে আসল। আরাবির দুহাত এইবার জায়ান তার এক হাত দিয়েই অনায়াসে ধরে ফেলেছে। আরাবি ভয় পেয়ে গেল। কি আশ্চর্য, লোকটা ওকে এমনভাবে ধরেছে কেন? আর কিভাবে আরাবির হাত দুটো এক হাত দিয়েই শক্তপোক্ত ভাবে ধরে? ওর হাত কি এতটাই ছোট? আরে না, ওর হাত ঠিকই আছে। এই লোকটাই অতিরিক্ত বড়, মানে লম্বা। আরাবি লোকটার দিকে তাকাতে গেলে গলা টানা দিয়ে তাকাতে হয়। লম্বা আছে লোকটা, তাই তো হাতগুলো ওইয়া বড় বড়। আরাবি চোখ বড় বড় করে বলে, কি কি করছেন? জায়ান ভাবলেশহীনভাবে বলে, কোথায় কি করলাম? এখনো কিছুই করিনি। যা করব বিয়ের পর। অসভ্য কথাবার্তা বন্ধ করুন আপনার। তুমি তো মেইন কথাটা শুনলেই না। শুনো তবে। চুপ থাকবেন। আমি কিন্তু আর আপনার সাথে কথাই বলবো না। আচ্ছা, ভয় দেখাচ্ছ? আরাবি মিনমিন করল। ভয় দেখালেই কি আপনি ভয় পান? এমন নির্লজ্জ কোনো মানুষ হয়? ঠিক, আমি কাউকে ভয় পাই না। এমন কি আমার লজ্জা শরমও নেই? তা আর বলতে মিনমিন করো কেন? আরাবি চুপ করে রইল খানিকক্ষণ। তারপর বলে, হাত ছাড়ুন। জায়ানের তারা জবাব, আগে মন খারাপের কারণ বলো। আরাবি মুখ ভার করে বলে, আমার মন খারাপ নেই। মিথ্যে। আরাবি চোখ পিটপিট করে তাকালো। এই লোক কি অন্তর্যামী? না হলে বুঝল কিভাবে ওর মন খারাপ? জায়ান এখনো আরাবির হাত চেপে ধরে।
আরাবি বুঝল সে এখন মন খারাপের কারণ জায়ানকে না বলা পর্যন্ত জায়ান তাকে ছাড়বে না। তবে আরাবির ভালো লাগছে লোকটার কাছাকাছি থাকতে। একেবারে অন্যরকম ভীষণ সুন্দর একটা অনুভূতি। আরাবি কথা ঘুরানোর জন্যে মিনমিন করে বলে, আচ্ছা আপনি তখন ফিসফিস করে আমার কানে কি বলেছিলেন? কথা ঘুরাচ্ছ? আরাবি হা, এত চালাক এই লোক। তবুও আরাবি মাথা নাড়িয়ে না বুঝাল। ও আসলেই তখন জায়ান কি বলেছিল শুনতে পায়নি। প্রায় তো বেহুশি হয়ে যাচ্ছিল। মাথার ভিতরে শুধু জায়ানের ওর হাতে চুমু দেওয়ার মুহূর্তটুকুই ভাসছিল। তাই তো কৌতূহলবশত আরাবি জিজ্ঞেস করল। জায়ান আরাবির হাত ছেড়ে দিল। ডোন্ট কেয়ার ভাব নিয়ে বলল, যা শুনতে পাওনি তা আর শুনে লাভ নেই। আরাবি মুখ ভেঙচি মারল। জায়ান তীক্ষ্ণ চোখে তাকাল। সে দেখেছে আরাবি মুখ ভেঙচি কেটেছে ওকে। জায়ান চুলে হাত বুলিয়ে বলল, মুখের বিকৃতি আকার আবার করলে যেটা একটু আগে হাতে দিয়েছি সেটা ডিরেক্ট ঠোঁটে দিব। আরাবি চোখ বড় বড় করে তাকালো জায়ানের দিকে। জায়ান চোখ মারল আরাবিকে। ইশারা করল ওর ঠোঁটের দিক। আরাবি সাথে সাথে দুহাতে ওর ঠোঁট চেপে ধরল। এখনো ভয়ার্ত দৃষ্টিতে তাকিয়ে মেয়েটা। জায়ান আরাবির কাণ্ডে হেসে দিল। আরাবি ঠোঁট থেকে হাত সরিয়ে বলে, এমনিতে তো সবাই বলছিল আপনি নাকি কথা কম বলেন, দরকার ছাড়া বেশি কথা বলেন না। তো এখন আপনাকে দেখে তো সেটা আমার কাছে মিথ্যে মনে হচ্ছে। জায়ান গভীর দৃষ্টিতে তাকালো আরাবির দিকে। ওর চোখে চোখ রাখল। আরাবি জায়ানের চোখের দিকে তাকাতেই যেন ও সেই চোখের গভীরে হারিয়ে গেল। কি স্বচ্ছ সেই চোখ জোড়া! আরাবি শতবার এই চোখের গভীরতম মায়ে ডুবে যেতে রাজি। জায়ান আরাবির কানের কাছে মুখ নামিয়ে বলে, আমি কেন তোমার সাথে এত কথা বলি, কেন তোমার এত কাছে আসি, এর উত্তর তুমি নিজেই খুঁজে বের করে নিও কেমন। ফার্দার আমি বুঝাতে গেলে কিন্তু বলে না করে বুঝাবো। বি কেয়ারফুল। কথাগুলো বলেই চট করে সরে আসলো জায়ান। আরাবির হাত নিজের হাতের মাঝে নিয়ে বলে, চলো ওরা অপেক্ষা করছে। আরাবিকে টেনে নিজের সাথে নিয়ে গেল। নূর আর ইফতি জায়ান আর আরাবিকে হাতে হাত ধরে এখানে আসতে দেখে মিটিমিটি হাসছে। জায়ান বিরক্ত হল। বলল, কি সমস্যা? নূর মুচকি হেসে বলে, কোনো সমস্যা নেই। এই যে তুমি ভাবির হাত ধরে রেখেছ এতে আমাদের কোনো সমস্যা নেই। তারপর ভাবির সাথে সাইডে গিয়ে একটু রোমাঞ্চ করে এসেছ এতেও আমাদের কোনো সমস্যা নেই। একদম নেই। আরাবি নূরের কথায় যেন লজ্জায় মরে যাওয়ার মতো অবস্থা। গালে লজ্জা রাঙা আভা ফুটে উঠেছে। আরাবি নিজের হাত ছাড়ানোর চেষ্টা করতে লাগল জায়ানের কাছ থেকে। কিন্তু জায়ান ছাড়লে তো। সে আরও শক্ত করে ধরল আরাবিকে। তারপর নূরের উদ্দেশ্যে বলে, তোর ড্রেসগুলো ক্যান্সেল। এই না না ভাইয়া। সরি, হ্যাঁ সরি। আমি আর কিছু বলবো না, বিশ্বাস করো। এই আমি চুপ। ইফতি শব্দ করে হেসে দিল এইবার। নূর গাল ফুলালো। কাদো কাদো হয়ে বলে, কেউ আমায় ভালোবাসে না। আমি মানি আমি না হয় একটু বেশি কথা বলি, তাই বলে তোমরা আমার সাথে এমন করবে? যাও, আমি আর কথাই বলবো না তোমাদের সাথে। জায়ান এইবার মুচকি হাসল বোনের অভিমানে। আরাবিকে নিয়ে চেয়ারে বসিয়ে দিল। তারপর নিজেও বসে পড়ল। জায়ানের একপাশে আরাবি আরেক পাশে নূর। জায়ান এইবার নূরের মাথায় হাত বুলিয়ে দিল। জায়ান এইবার নিজের পকেট থেকে একটা আংটি আর চকোলেট বের করে দিল নূরের দিকে। নূর আংটিটা পছন্দ করেছিল, কিন্তু মেয়েটা কথার তালে তালে সেটা কিনতেই ভুলে গিয়েছে। এটা পেয়েই নূর খুশি হয়ে গেল। হাসিমুখে বলে, ইস, এই আংটিটাই তো আমার পছন্দ হয়েছিল খুব।
কিন্তু কিনতে মনে নেই। ভুলে গিয়েছিলাম। এখানে এসেই মনে পড়ল। ভাবছিলাম কাল গিয়ে কিনে আনব। তুমি সেটা খেয়াল করেছিলে ভাইয়া? জায়ান নূরকে বুকে টেনে নিয়ে বলে। আমার একমাত্র বোনের খেয়াল আমি রাখব না? ইফতি নিজেও একজোড়া নূপুর বের করে নূরকে দিল। তারপর বলে, কোনো এক ফকির মিসকিন এর জন্যে পছন্দ হল, ভাবলাম নিয়ে নেই। ভাইয়া, এই ইফতি ভাইয়াকে কিছু বলবা? জায়ান হাসল। ইফতি জোরে হাসছে। নূর নিজেও ভাইদের হাসি দেখে হেসে দিল। তারপর ইফতির হাত থেকে নূপুর জোড়া নিয়ে ইয়া বড় একটা হাসি দিয়ে বলে, থ্যাংক ইউ সো মাচ ভাইয়া। আরাবি তিন ভাই বোনের খুনসুটি দেখে হাসছে। কতটা প্রাণোচ্ছল তারা একসাথে। ওর ভাইটাও ঠিক জায়ানের মতো। জায়ানের মতো হয়তো এত টাকা না থাকায় ওকে দামি দামি গিফট দিতে পারে না। তবে ফাহিমের সামর্থ্যে যেটুকু হয় সব করে ওর জন্যে। ফিহার জন্যেও সেম। তবে মেয়েটা কেন যে এমন করে? ওর ভাই কিছু গিফট আনলে সেটা কম দামি, এগুলো মানুষে পড়ে নাকি, লো ক্লাস। এসব বলে সেই গিফট আবার ঠিকই নেয়। আরাবির কথা, তুই গিফট যেহেতু নিবি তাহলে খামোখা প্রথমে এই কথাগুলো বলিস কেন? ফাহিম শুধু কথাগুলো শুনে মলিন হাসি দিত। বোনটা পুরোই উশৃঙ্খল হয়ে গিয়েছে। এই যে এখনো বসে কিভাবে নির্লজ্জের মতো ড্যাব ড্যাব করে জায়ান তো আবার ইফতির দিকে তাকাচ্ছে। আরাবি বিরক্ত হয়ে নিচু স্বরে বলে, ফিহা নজর ঠিক কর। এভাবে তাকানোর কি হলো? ফিহা রাগী গলায় বলে, তাতে তোর সমস্যা কি? আমি তোর থেকে সুন্দর, তাই তোর হবু বরকে পটিয়ে ফেলতে পারি, এই জন্যেই বুঝি ইনসিকিউরড ফিল হচ্ছে। আরাবি ফিহার কথায় দাঁতে দাঁত চেপে বলে, আজেবাজে কথা বললে থাপ্পড় দিয়ে তোর গাল ফাটিয়ে দিব। ওহ রে অয়েলি, দেখি তুই কি করতে পারিস। এনি প্রবলেম আরাবি? জায়ানের প্রশ্নে আরাবি দ্রুত নিজেকে স্বাভাবিক করে নিল। মেকি হেসে মাথা নাড়িয়ে বুঝালো কোনো প্রবলেম নেই। সবাই খাওয়া দাওয়াতে মনোযোগ দিল। জায়ান আরাবিকে এটা দিচ্ছে তো ওটা দিচ্ছে। আরাবি এইবার সহ্য করতে না পেরে বলে, কি হচ্ছে? আমি এত সব খাবো কিভাবে? জায়ান আরাবির প্লেটে আরেকটু ফ্রাইড রাইস দিতে দিতে বলে, এইটুকু খাবার খেয়েই অবস্থা, জলদি শেষ করো। আরাবি মলিন মুখে খেতে লাগল। শেষে আর না পেরে করুণ গলায় বলল, আর খেতে পারছি না, সত্যি। জায়ান কিছু বলল না, তবে আরাবির প্লেটটা নিজের কাছে নিয়ে আরাবির রেখে দেওয়া অবশিষ্ট খাবারটুকু খেতে লাগল। ইফতি হেসে দিল জায়ানের কাণ্ডে। হাসতে হাসতে বলে, ভাই তোমার অনেক উন্নতি হচ্ছে। মাত্র কয়েকদিনেই এই অবস্থা। জায়ান নির্বিঘ্নে খেতে খেতে বলে, ইটস টেস্টি। হ্যাঁ হ্যাঁ, বুঝেছি, অনেক টেস্টি। আরাবি লজ্জায় জুবুথুবু হয়ে বসে। এই লোকটা এসব করে করে আরাবিকে লজ্জার সাগরে একদিন চুবিয়ে মেরে ফেলবে। ভয়ঙ্কর ব্যাপার স্যাপার। বিয়ের পর এই লোকের সাথে থাকবে কিভাবে আরাবি? তখন মনে হয় শ্বাসটুকু ঠিকভাবে নিতে দিবে লোকটা। অসভ্য লোকটা অসভ্য কথাবার্তা বলে ওর শ্বাস চেপেই ওর ইন্না লিল্লাহ করে দিবে। তবে আরাবি এটা মানতে বাধ্য। জায়ান ভীষণ কেয়ার করে ওর। আর মানুষটার এই ছোট ছোট কেয়ারগুলোই আরাবির ভীষণ ভালো লাগে। ভেবেই মুচকি হাসল আরাবি। অতপর লাঞ্চ শেষে সবাই আরাবি ফিহাকে বাড়ি পৌঁছে দিয়ে জায়ানরা নিজেদের বাড়ি চলে গিয়েছিল। সবাই থাকায় জায়ান আরাবিকে আর কিছু বলতে পারেনি। শুধু ভালো থেকো না ডহয় থাকিয়েন বলে দুজন বিদায় নিয়েছিল। শুয়ে শুয়ে ফোন ঘাঁটছে আরাবি। এর মাঝে পেরিয়ে গেছে একদিন। কালকের সারাটা সময় জায়ানের সাথে বেশ ভালো কেটেছে। জায়ানের কথা মনে পড়তেই লজ্জা মিশ্রিত হাসি ফুটে উঠল আরাবির ঠোঁটে। লোকটার প্রতি যে ওর ভালোলাগা তৈরি হয়েছে মনে ইতিমধ্যে তা বুঝতে পেরেছে আরাবি।
আরাবির চারপাশে অদৃশ্য ভালো লাগার রঙিন প্রজাপতিরা এদিক সেদিন উড়াউড়ি করছে। ওদের ছুঁয়ে দিতে পারলেই বোধহয় ভালোবাসাও হয়ে যাবে। বিছানা থেকে উঠে দাঁড়ালো আরাবি। ফাহিম ডাকছে আরাবিকে। আরাবি ভাইয়ের ডাকাডাকি শুনে দ্রুত পায়ে ফাহিমের রুমের সামনে আসলো। ফাহিমের রুমের দরজায় দুটো টোকা দিতেই ভিতর থেকে ফাহিমের কণ্ঠস্বর ভেসে আসলো, হ্যাঁ ভিতরে আয়। ফারাবি রুমে প্রবেশ করে দেখল ওর ভাই বিছানায় বসে আছে। ফাহিম হাতের ইশারায় ওর পাশে বসতে বলল তাকে। আরাবি বিনা বাক্যে ফাহিমের পাশে গিয়ে বসল। ফাহিম বোনের মাথায় হাত বুলিয়ে দিয়ে বলল, আরাবি ভাইয়ের আদরে হাসল। ফাহিম এইবার একটা ছোট্ট বক্স আর একটা ব্যাগ এগিয়ে দিল আরাবির দিকে। আরাবি সেগুলো হাতে নিয়ে জিজ্ঞাসাসূচক দৃষ্টিতে তাকালো। ফাহিম চোখের ইশারায় দেখালো সেগুলো খুলতে। আরাবি আগে ব্যাগটা খুলল, তারপর বক্সটা খুলল। ব্যাগের মাঝে একটা শাড়ি আর বক্সটার ভিতরে একটা স্বর্ণের লকেট। ফাহিম আলতো হেসে বলল, বিয়ে উপলক্ষে তোর জন্য ছোট্ট একটা উপহার বোন আমার। আমার তো অত ইনকাম নেই, তাই যেটুকু পেরেছি তাই তোর জন্য এনেছি। আরাবির চোখ ভরে উঠল। সাথে সাথে ভাইকে জাপটে ধরে ভাইয়ের বুকে মাথা রেখে কেঁদে উঠল সে। আর কাঁদতে কাঁদতে বলল, তুমি আমার জন্যে যা করেছ আর যা এনেছ তাতেই আমার জন্য যথেষ্ট। আমার লাইফের বেস্ট গিফট ভাইয়া তুমি। আই লাভ ইউ ভাইয়া, তুমি পৃথিবীর সেরা ভাই। ফাহিমের চোখ ভরে উঠল আনন্দে। বোনটা আর কয়দিন পর চলে যাবে অন্যের বাড়িতে। ভাবলেই কলিজা ফেটে যায় ফাহিমের। ফাহিম আরাবির মাথায় চুমু খেয়ে বলল, তোকেও আমি অনেক ভালোবাসি বোন আমার। চলবে।